র কটন ফাইবার টেস্ট করা যায়। র ফাইবার, স্লাইভারও না, রবিকও না, ইয়ার্নও না। অপরদিকে এফিসে ফাইবার টেস্ট করা যায়, স্লাইভার টেস্ট করা যায়, আর রোভিং করা যায় কিন্তু নর্মালি করা হয় না। ওয়েস্টেজ টেস্ট করা যায়, এটাও নর্মালি করা হয় না। বেশিরভাগ সময় করা হয় হচ্ছে র ফাইবার আর হচ্ছে স্লাইভার। আর আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা হচ্ছে ইভেননেস টেস্টার। ইভেননেস টেস্টারে ইয়ার্ন টেস্ট করা যায়, স্লাইভার টেস্ট করা যায়, রোভিং টেস্ট করা যায়, কিন্তু র কটন টেস্ট করা যায় না। এই বিষয়টা একটু মনে রাখিয়েন, কারণ অনেক সময় পেঁচাই ফেলতে পারেন। ইয়ার্ন কিন্তু একমাত্র ইভেননেস টেস্টারে টেস্ট করতেছে, এফিস বা এইচভিআই তে কিন্তু ইয়ার্ন টেস্ট করতেছে না। ঠিক আছে। আচ্ছা, তো আমি আগেরগুলোর মতো একটা ভিডিও দেখে প্রথমে শুরু করতেছি। ইভেননেস টেস্টারের একটা ভিডিও আমি দেখাচ্ছি। তো, ভিডিওটা কি আর দেখা যাচ্ছে আপনাদের? হ্যাঁ স্যার, যাইতেছি। আচ্ছা, এটা হচ্ছে ইভেনএস টেস্টার মেশিন। ইভেনএস টেস্টারও এইচবিআই এবং এফিসের মতো উস্টার কোম্পানিও তৈরি করে, প্রিমিয়ার কোম্পানিও তৈরি করে। তো আমি উস্টারেরটাই বেশি ফোকাস করতেছি, কারণ ফ্যাক্টরিগুলোতে আপনি যদি যান দেখবেন যে উস্টারেরটাই বেশি চলে, প্রিমিয়ার খুবই কম ফ্যাক্টরিতে আছে, উস্টারটাই বেশি চলতেছে। তো উস্টার, এটাকে সংক্ষেপে উস্টার টেস্টার বলে। অর্থাৎ ইভেননেস টেস্টার পূর্ণ রূপ বলতে গেলে উস্টার ইভেননেস টেস্টার, কিন্তু এটাকে সবাই হচ্ছে উস্টার টেস্টারই বলে। তো এটার বিভিন্ন আর কি মডেল আছে। উস্টার টেস্টার 4 ছিল, এবার 5 আসছে, এখন লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে 6। এটা হচ্ছে একটা উস্টার টেস্টার 6 এর ইনস্ট্রুমেন্ট। এইখানে বাম পাশে একটু যদি খেয়াল করেন, আমি একটু পর ছাড়তেছি ভিডিওটা, বাম পাশে যদি খেয়াল করেন দেখেন এখানে একটা কোণ রাখা আছে। যদি স্লাইভার টেস্ট করতে যাইতেন এখানে একটা স্লাইভারের ক্যান রাখতেন। যদি রোভিং টেস্ট করতে হতো তাইলে এইখানে একটা রোভিং সেট করতে হতো। আর যদি মেশিনটা দেখেন, এইখানে একটা জোন দেখতেছেন না, এটা হচ্ছে মেইন মেজারিং জোন। এইখানে ম্যাস ভেরিয়েশন মেজার করা হয়। অর্থাৎ এই ইয়ার্নের ভিতরে কিন্তু মোটা জায়গাও থাকে, চিকন জায়গাও থাকে। এই মোটা এবং চিকন কত কতটুকু মোটা বা কতটুকু চিকন বা ভেরিয়েশনটা কিরকম, ম্যাসের সিবি পার্সেন্টটা কিরকম, এই ডাটাগুলা এই জায়গায় মেজারমেন্ট হয়। ঠিক আছে। আর উপরে একটা অপটিক্যাল সেন্সর আছে, ওখানে হেয়ারনেস মেজার করে। অর্থাৎ ইয়ার্নের যদি প্রোট্রুডিং ফাইবার বাইরে বের হয়ে থাকে, সেই হেয়ারনেসটা উপরে মেজারমেন্ট হয়ে থাকে, অর্থাৎ হেয়ারনেস সেন্সরটা উপরে। আর ম্যাচ ভেরিয়েশন নির্ণয়ের জন্য ক্যাপাসিটেন্স সেন্সর হচ্ছে এখানে। দুইটা সেন্সর বলছে, একটা হচ্ছে অপটিক্যাল যেটা হেয়ারনেস মেজারমেন্ট করতেছে, আর একটা হচ্ছে ক্যাপাসিটেন্স সেন্সর যেটা এখানে আছে, সেটা হচ্ছে ম্যাচ ভেরিয়েশন নির্ণয় করতেছে। আচ্ছা, আর এই পাশে একটা মনিটর থাকে, সেখানে মনিটরে লাইভ হচ্ছে আপনার ম্যাচ ভেরিয়েশন দেখা যায়, এবং বাকি ভ্যালুগুলো পরবর্তীতে রিপোর্ট আকারে জেনারেট হয়। আমরা একটু পর পড়তে পড়তে আশা করি সব ক্লিয়ার হবে। আমি জাস্ট ভিডিও একটু চালাই। এ হচ্ছে কোনটা রাখা আছে, তো এই সুতার উপর দিয়ে ঘুরে এসে এখান দিয়ে পাস করতেছে, দেখবেন কন্টিনিউয়াস পাস হচ্ছে। আর এখানে রিপোর্ট, এখানে দেখবেন একটা ডায়াগ্রাম তৈরি হচ্ছে, এই যে কন্টিনিউয়াস এটা আনওয়াইন্ডিং হচ্ছে আর এখান দিয়ে পাস করতেছে, আর এখানে দেখেন একটা ডায়াগ্রাম তৈরি হচ্ছে। আচ্ছা, এই উপরের যে সবুজ ডায়াগ্রামটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাচ ভেরিয়েশনের ডায়াগ্রাম, ম্যাচ ডায়াগ্রাম বলে। আর নিচের যে নীল ডায়াগ্রামটা দেখতেছেন এটা হচ্ছে হেয়ারনেসের ডায়াগ্রাম। আমরা প্রধানত এই ম্যাচ ভেরিয়েশনটাই ফোকাস করব, হেয়ারনেস ডায়াগ্রাম অত ফোকাস করবো না। হেয়ারনেসের শুধু ভ্যালুটা কিভাবে প্রকাশ করে সেটা দেখব। আচ্ছা, এভাবে করে যতক্ষণ আপনি যত মিটার সুতা টেস্ট করতে যাবেন পুরোটাই এভাবে টেস্ট হতে থাকবে। যেমন এখানে নিচে ছোট করে লেখা আছে যে 20 22, এভাবে করে যত মিটার করবেন, আপনি যদি 50 মিটার করেন 50 মিটার টেস্ট হবে, যদি 400 মিটার করেন 400 মিটার হয়ে টেস্ট হতে থাকবে কন্টিনিউয়াস। এই যে ম্যাচটা যখন মানে ডায়াগ্রামে দেখেন কার্ভটা যখন উপরে উঠতেছে, মানে এই জায়গা মোটা জায়গা পাওয়া গেছে, যখন নিচে নামতেছে মানে চিকন জায়গা পাওয়া গেছে। পুরো ইয়ানটা জুড়েই কিন্তু এরকম মোটা চিকন বিভিন্ন ভেরিয়েশন থাকে। এটারই এই সিবি পার্সেন্ট বের করে এই উস্টার টেস্টারে। যেমন এই জায়গাটা দেখেন অনেকক্ষণ ধরে একটা মোটা জায়গা ছিল।
এই হচ্ছে বেসিক ইনস্ট্রুমেন্ট, তারপর আমরা পড়ার পরে বাকি টুক দেখতে পারবো আশা করি। ইনস্ট্রুমেন্টটা কি চিনতে পারছেন মোটামুটি? আমরা পড়াতে যাই তাহলে, আশা স্যার করি বাকি। চিনছি স্যার। স্যার উস্টার তো স্যার ব্র্যান্ডের নাম। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটার মানে জেনেরিক নামটা কি, মানে কি ইভেন্ট বলবো? চেস্টার, ইভেন্ট চেস্টার। ইভেনেস্ট। ওকে। হ্যাঁ, তো শুরুতে বলছিলাম হয়তো খেয়াল করেন না, ইভেন্ট চেস্টার। আচ্ছা, এটার নাম হচ্ছে আপনার ইভেন্ট চেস্টার। আচ্ছা, আমি একটু ইসে আসছি। আমরা ওইখানে মাঝখানে দুইটা ক্যাপাসিটর প্লেট দেখছিলাম। আমি একটা ছবি আপলোড করে আবার একটু দেখাই। দুইটা ক্যাপাসিটর প্লেট আছে। এই যে এখানে দেখেন ক্যাপাসিটর প্লেট আছে, মানে এই একটা প্লেট, এই একটা প্লেট। আপনি যখন মাঝখান দিয়ে কোনো ম্যাটেরিয়াল পাস করবেন, এই দুইটা প্লেটের মধ্যকার ক্যাপাসিটেন্স ভ্যালু চেঞ্জ হয়। সেই ক্যাপাসিটেন্স ভ্যালু চেঞ্জ দেখে ও আইডেন্টিফাই করতে পারে জায়গাটা কি মোটা নাকি চিকন। এখানে একটা স্লট আছে, এর পাশে আরেকটা স্লট আছে, তার পাশে আরেকটা স্লট আছে, তার পাশে আরেকটা স্লট আছে। যদি আপনি স্লাইবার টেস্ট করতে চান, তাহলে এই যে সবচেয়ে বড় যে গর্তটা দেখা যাচ্ছে, এইখান দিয়ে স্লাইবারটাকে পাস করতে হয়। যদি রোভিং টেস্ট করতে চান, এর পরেরটা। যদি 30 এন এর চেয়ে মোটা সুতা টেস্ট করতে চান, তাহলে এর পরেরটা। যদি 30 এন এর চেয়ে চিকন সুতা টেস্ট করতে চান, তাহলে এর পরেরটা। এখানে টোটাল 4টা স্লট আছে। দুইটা হচ্ছে ইয়ার্নের জন্য, একটা রোভিং এর জন্য, একটা হচ্ছে স্লাইবারের জন্য। এই প্রিন্সিপালটা একই। আমি যখন ম্যাটেরিয়াল পাস করব, তখন যদি কোনো মোটা জায়গা আসে, তাহলে এক ধরনের ক্যাপাসিট্যান্স ভ্যালু থাকবে। যদি কোনো চিকন জায়গা আসে, আরেক ধরনের ক্যাপাসিট্যান্স ভ্যালু থাকবে। এই ক্যাপাসিট্যান্স ভ্যালু কি পরিমাণ ওঠানামা করতেছে তার ভিত্তিতে সে বলে ম্যাচ ভেরিয়েশনটা কিরকম হচ্ছে, অর্থাৎ ইয়ানের মধ্যে এই ভরের পার্থক্যটা কিরকম হচ্ছে সেটা সে আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, এটা মেজারিং প্রিন্সিপালটা দেখি। The instrument is used for measuring the evenness of fiber assemblies such as sliver, roving, and yarn based on capacitance principle. দেখেন কোথাও কিন্তু র কটন বলা হয় নাই। এটা র কটন করতে পারেন, এটা জাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, যেমন স্লাইভার, রোভিং, ইয়ার্ন, এগুলো কিন্তু কন্টিনিউয়াস। আপনি যদি এক মাথা ধরে টান দেন, আস্তে আস্তে পুরা সব খুলে আসতে থাকবে। ফাইবার কিন্তু এরকম না, কন্টিনিউয়াস ফর্মে থাকে না। ফাইবার একটু টান দিলে বাকিটুকু কিন্তু বেলেই পড়ে থাকবে। A high frequency electric field is generated in the sensor slot between a pair of capacitor plate. এই যে দুইটা ক্যাপাসিটর প্লেট, এদের মধ্যে হাই ইন্টেন্সিটি আপনার ইলেকট্রিক ফিল্ড জেনারেট করা হয়। ইফ দ্য মাস অফ ফাইবার অ্যাসেম্বলি বিটুইন দ্য ক্যাপাসিটর প্লেট চেঞ্জেস, যদি এর মধ্যে থাকা ইয়ার্ন বা স্লাইভার যে ম্যাটেরিয়াল আপনি দেন না কেন, তার যদি ভরটা চেঞ্জ হয়, দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল ইজ অল্টার্ড, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল চেঞ্জ হয়, and the output signal of the sensor changes accordingly. The change is capacitance depends upon the mass variation, direct constant of the fiber and the moisture of fiber. দেখেন তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে ক্যাপাসিট্যান্স ভ্যালু চেঞ্জটা। একটা হচ্ছে ম্যাস ভেরিয়েশন, একটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য ফাইবার, একটা হচ্ছে ময়েশ্চার অফ দ্য ফাইবার। এখন যদি আমি কটন ইয়ার্ন টেস্ট করি, তাহলে ময়েশ্চার অফ দ্য ফাইবার আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এই দুইটা কিন্তু ফিক্সড হয়ে গেল। মানে অন্য ফাইবার ইউজ করলে আলাদা চেঞ্জ হবে, কিন্তু ধর আমি কটনের কথা চিন্তা করি, এই দুইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না তেমন একটা। কারণ আমি একটা ল্যাবে বসে টেস্ট করতেছি, ওখানে ময়েশ্চার আপনি ফিক্সড রাখছেন। ডাইলেক্ট কনস্ট্যান্ট ওইটা যেহেতু কটন, মানে ফাইবার ওয়াইজ আলাদা হবে, কিন্তু কটনের জন্য তো ফিক্সড। অর্থাৎ শুধুমাত্র ম্যাচ ভেরিয়েশনটাই ক্যাপাসিট্যান্স ভ্যালুকে চেঞ্জ করবে। হাউএভার দ্য ইলেকট্রিক সিগন্যাল ইজ অ্যাম্পলিফাইড বাই এমপ্লিফায়ার। এইখানে ক্যাপাসিটর প্লেটের যে সিগন্যালটা হবে, সেটা একটা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে এমপ্লিফাই করা হয়, সিগন্যালটাকে বর্ধিত করা হয়। একটা ট্রান্সডিউসারে পাঠানো হয়, সেই ট্রান্সডিউসারটা এই অ্যানালগ সিগন্যালটাকে কনভার্ট করে একটা ডিজিটাল সিগন্যালে আপনার আপনার মনিটর আছে, মনিটরে আপনি শো করবে যে আসলে ম্যাচ ভেরিয়েশনটা কিরকম হচ্ছে। বিষয়টাকে বুঝেছেন এতটুকু যতটুকু বলেছি? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, আচ্ছা, যে ডায়াগ্রামটা তৈরি হচ্ছে, এই যে ডায়াগ্রামটা, এটার একটা নাম হচ্ছে ম্যাচ ডায়াগ্রাম। ম্যাচ ডায়াগ্রাম। আচ্ছা, আমি এই একটু সাধারণভাবে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনার কাছে এরকম একটা ইয়ার্নাস, এই হচ্ছে একটা ইয়ার্নাস। এখন আপনাকে এর ম্যাচ ভেরিয়েশন নির্ণয় করতে বলছি। তা আপনি করলেন কি, এখান থেকে 1 সেন্টিমিটার ইয়ার্ন কেটে নিচ্ছেন। ঠিক আছে, 1 সেন্টিমিটার ইয়ার্ন কেটে নিচ্ছেন। আবার একটু পরে আবার 1 সেন্টিমিটার কাটছেন। একটু পরে আবার 1 সেন্টিমিটার কাটছেন। একটু পরে আবার 1 সেন্টিমিটার কাটছেন। এই 1 সেন্টিমিটার ওজন নিচ্ছেন, ধরুন ওজন হচ্ছে M1।
আবার এক সেন্টিমিটার ওজন নিচ্ছেন, এটা হচ্ছে M2। এক সেন্টিমিটার ওজন নিচ্ছেন M3, M4, M5, এভাবে প্রত্যেকটা 1 সেন্টিমিটার ওজন নিচ্ছেন। এরপরে যদি একটা প্লট করেন, ধরেন আপনি একটা প্লট করতেছেন, এই প্রথম 1 সেন্টিমিটার ওজন আপনি পাইছেন এইখানে, এখানে একটা ফোঁটা দিলেন। পরের 1 সেন্টিমিটার ওজন পাইছেন এখানে। আচ্ছা, ওজন বলতে সে কিন্তু ডিরেক্ট ওজন মাপে না, আবার বলতেছি ক্যাপাসিট্যান্স ভ্যালুটা মাপে। ওই ক্যাপাসিট্যান্স ভ্যালু ধরেন, এই ক্যাপাসিট্যান্স সম্পর্ক হচ্ছে C∝ M, অর্থাৎ ম্যাস যদি বেশি হয় ক্যাপাসিট্যান্স বেশি হবে, C∝ M। তো ক্যাপাসিট্যান্স ভ্যালু ধরেন আপনি বেশি পাইছেন, তো আপনি ওই প্রথম 1 সেন্টিমিটারের জন্য এখানে একটা ফোঁটা দিচ্ছেন, পরের 1 সেন্টিমিটারের জন্য এখানে একটা ফোঁটা দিচ্ছেন, তারপরে 1 সেন্টিমিটার ধরেন কম পাইছেন, এখানে একটা ফোঁটা দিচ্ছেন। তো এই ফোঁটাগুলো যদি কন্টিনিউয়াস মিলাইতে থাকেন, তাহলে এরকম একটা ডায়াগ্রাম হবে না প্রত্যেকটা 1 সেন্টিমিটার রেটিং এর জন্য? বিষয়টা কি বুঝছেন? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, এই ডায়াগ্রামটা হচ্ছে আপনার ম্যাচ ডায়াগ্রাম বলে। এখন যেহেতু এটা 1 সেন্টিমিটার ধরে ধরে করা হয়েছে, এই জন্য বলা যায় যে এটা 1 সেন্টিমিটার কাট লেন্থ। অর্থাৎ ধরেন এই একটা ইয়ার্ন, আপনি হচ্ছে এই 1 সেন্টিমিটার ওজনের সাথে পরের 1 সেন্টিমিটার ওজনটা মিলাচ্ছেন, তাইলে বলা হয় আপনি কাট লেন্থ নিচ্ছেন 1 সেন্টিমিটার। আবার যদি এরকম হয় যে এই একটা ইয়ার্ন আপনি হচ্ছেন প্রথম 10 মিটারের সাথে পরের 10 মিটার মিলাইছেন, তাইলে বলা হয় কাট লেন্থ হচ্ছে 10 মিটার। তখন ডায়াগ্রামটা কিরকম হয়, যে আমার প্রথম 10 মিটারের ওজন আমি ধরেন পাইছি হচ্ছে এখানে, তাহলে এখানে একটা ফোঁটা দেব। পরের 10 মিটার ওজন ধরেন পাইছি এখানে, তাহলে এখানে একটা ফোঁটা দেব। ঠিক আছে, তারপরে 10 মিটার ধরেন পাইছি হচ্ছে এখানে, তাহলে এখানে একটা ফোঁটা দেব। তাহলে কাঠটা কিন্তু অনেকটা এভাবে ছড়াই যাবে। আর যদি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে নেন, তখন কিন্তু কাঠটা অনেক ঘন হবে। এই ইনস্ট্রুমেন্ট আপনার ম্যাচ ডায়াগ্রামটা বিভিন্ন কাট লেন্থে প্রকাশ করতে পারে। আপনি যদি চান 1 সেন্টিমিটার কাট লেন্থের ডায়াগ্রাম দেখবেন, তাও পারবেন। 1 মিটারও পারবেন, 10 মিটারও পারবেন। কিন্তু এটা যদি আমি হাতে কলমে করতে চাইতাম, আমাকে যদি 1 সেন্টিমিটার কাটলেন করতে হতো, আমি কিন্তু 10 সেন্টিমিটার কাটলেন করতে গেলে কি করতে হতো, এই 1 সেন্টিমিটার কাটা 10টাকে একসাথে যোগ করতে হতো। তাইলে আমি এই 10 সেন্টিমিটারটা পাইতাম। আবার পরের যে 1 সেন্টিমিটার কাটছি ওই 10টা আবার যোগ করতে হতো, তাহলে পরের 10 সেন্টিমিটার পাইতাম। তখন হচ্ছে আমি 10 সেন্টিমিটার কাটলেন পাইতাম। আবার যদি 1 মিটার করতে চাইতাম, তাহলে 100টা 1 সেন্টিমিটার যোগ করতে হতো, পরের 100টা 1 সেন্টিমিটার যোগ করতে হতো, ওই দুইটা ভরের আমি কম্পেয়ার করতে পারতাম। তাইলে ওইটা কিন্তু হাতে কলমে করতে গেলে অনেক সময় সাপেক্ষ, যে আমাকে প্রত্যেক পুরো ইয়ার্নটাকে ওই কাট লেংথে কাটতে হয়, তারপর ওজন করতে হয়, তারপরে আমি ওজনের সিবি বের করতে পারি। আর ইনস্ট্রুমেন্টে যেটা করতেছে আপনার ম্যাচ ভেরিয়েশনের সাথে যদি ক্যাপাসিট্যান্স প্রপোর্শনাল, আপনার ক্যাপাসিট্যান্স ভ্যালুটা বের করতেছে 1 সেন্টিমিটার কাট লেংথ ধরে, পরে ওইটাকে সে কনভার্ট করে নিচ্ছে 1 মিটারে বা 10 মিটার, আপনি যে এককে চাচ্ছেন। বিষয়টা কি বুঝেছেন? ইয়েস স্যার, আচ্ছা স্যার, বুঝছি। আপনি হ্যাঁ, আগে বলছিলেন যে গ্রাফটা করা হচ্ছে ক্যাপাসিট্যান্স ভ্যালুর উপর বেস হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো মানে কোনোটার মানে কোনো একটা ফাইবারের মাস যদি বেশি হয় তাহলে তো মানে মানে গ্রাফে লো দেখাবে, মানে নিচের কোনো একটা ভ্যালু নিবে। ফাইবার না, ইয়ার্ন। ইয়ার্ন, হ্যাঁ। হ্যাঁ, আবার বলেন একটু। মানে আহ, এই গ্রাফটা তো হচ্ছে ক্যাপাসিট্যান্স ভ্যালুর উপর বেস করে করা। হ্যাঁ, কিন্তু আপনার সি ইজ প্রপোর্শনাল টু এম। হ্যাঁ। হ্যাঁ, এখন বলেন। ও আচ্ছা, তাহলে সমানুপাতিক, তাহলে তো একই হবে। আচ্ছা স্যার, একই বুঝতে একই পারি। হবে। বা জি যদি স্যার। আরেকটু করি, সি, এখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আছে, C = K M। তো আলটিমেটলি যখন হুম। আমি সিবি বের করি, আমি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে অ্যাভারেজ দিয়ে ভাগ দিই। মনে আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে অ্যাভারেজ দিয়ে ভাগ দিই যখন সিবি বের করি। তো জি স্যার। আলটিমেটলি এই কেটা উপরেও থাকে, কেটা নিচেও থাকে, ফলে কাটাকাটি চলে যায়। আচ্ছা ফলে কে আচ্ছা। নিয়ে আর চিন্তা করতে হয় না। জি স্যার, বুঝছি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, দাঁড়ান আমি একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, এই যে ডায়াগ্রামটা ম্যাচ ডায়াগ্রাম, এই ম্যাচ ডায়াগ্রাম ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইউনিট সিস্টেম। ইট কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন। এখানে অনেকগুলা কিন্তু ইনফরমেশন থাকে। ধরেন আপনার ডায়াগ্রামটা এরকম আসছে, ধরেন একটা দেখাই। এরকম আসছে, দেখলেন যে এইভাবে হঠাৎ করে উপরে উঠে
তারপরে হচ্ছে হঠাৎ করে নিচে নামছে, আবার কিছু দূর পর পর হঠাৎ করে উপরে উঠে আবার নিচে নামছে। তাইলে কি বুঝতেছেন যে কিছু দূর পর পর অনেকটা জায়গা মোটা আসতেছে। আবার ধরেন দুইটা ইয়ার্ন করছেন, একটা ইয়ার্নের ডায়াগ্রাম আপনি দেখতেছেন কম্পারেটিভলি ইউনিফর্ম, এরকম ইউনিফর্ম যাচ্ছে, আর একটা ডায়াগ্রাম দেখতেছেন অনেক বেশি ফ্লাকচুয়েট করতেছে। তো এটা দেখে আপনি দুইটা ইয়ার্নের কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন। আবার ধরেন এরকম আসছে যে এই মাঝখানে ম্যাচ থাকা, মিন থাকার কথা, তো ডায়াগ্রামটা প্রথমে মিন বাড়াও যাচ্ছে, হঠাৎ করে ফ্লাকচুয়েট করছে আর নিচে নামতেছে না, তার মানে কিন্তু এই ইয়ার্নের কোয়ালিটি বেশ খারাপ। তো ম্যাচ ডায়াগ্রাম দেখে এভাবে অনেকগুলা জিনিস বের করা যায়। ইট কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন হুইচ ক্যান নট বি প্রোভাইডেড বাই দ্য স্পেক্ট্রোগ্রাম। আচ্ছা, স্পেক্ট্রোগ্রাম নামে আরেকটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা পরে পড়বো। অর্থাৎ ইভেন্ট স্ট্রাকচারে ম্যাচ ডায়াগ্রামও পাওয়া যায়, আবার স্পেক্ট্রোগ্রামও পাওয়া যায়। আচ্ছা, বাই দ্য ইউ অর সিভি ভ্যালু অর বাই দ্য কাউন্টিং ইমপারফেকশন। আচ্ছা, ইমপারফেকশন পয়েন্টটা আমরা পরে যাব, ইমপারফেকশনও বের করা যায়। এই স্পেক্ট্রোগ্রাম তৈরি করে, ম্যাচ ডায়াগ্রাম তৈরি করে, আর ইমপারফেকশনের ডাটা দেয়। দ্য ডায়াগ্রাম ইজ স্পেশাল, ডায়াগ্রাম বলতে এখানে ম্যাচ ডায়াগ্রামকে বোঝাচ্ছে। দ্য ডায়াগ্রাম ইজ স্পেশালি ভ্যালুয়েবল ফর দ্য ডিটেকশন অফ দ্য ফলোইং ফল্টস, সেলডম অকারিং ইভেন্টস। আচ্ছা, ইয়ার্নের মধ্যে কিছু ফল্ট দেখবেন কন্টিনিউয়াস আসতে থাকে, ফ্রিকোয়েন্ট, যে কিছুক্ষণ পর পরই একটা ফল্ট আসতেছে, ওগুলোকে বলে ফ্রিকোয়েন্টলি অকারিং ফল্ট। আর কিছু ফল্ট আছে অনেক হঠাৎ হঠাৎ আসে, আপনার এই মেশিনের কোনো একটা ফল্টের কারণে হইতে পারে, হঠাৎ করে কোনো একটা ফ্লাই এসে ঢুকে গেছে, মানে আপনি যখন স্পিনিং করতেছিলেন বাতাসে উড়ে থাকা কোনো একটা ফাইবার হঠাৎ করে ঢুকে গেছে, ওই জায়গাটা মোটা হয়ে গেছে। বা হচ্ছে আপনার মেশিনের এই ড্রাফটিং যখন ক্লিন করেন না, তো ক্লিন না করতে করতে এক জায়গায় হচ্ছে ফাইবার জমতেছে জমতেছে, তারপর হঠাৎ করে এক জায়গায় সবগুলো ফাইবার একসাথে চলে গেছে, তাহলে ওই জায়গাটা মোটা হয়ে যাবে। এই ধরনের ফলগুলোকে বলে সেলডম অকারিং ফল্টস, অর্থাৎ মাঝে মাঝে আসে। এবং পরবর্তী যখন এই ইয়ান দিয়ে আপনি কাপড়টা তৈরি করবেন, ওই কাপড়ে কিন্তু এই ফল্টগুলোই বেশি চোখে পড়বে। যেগুলো ফ্রিকোয়েন্টলি থাকে, যে কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট লেভেলের ম্যাচ ভেরিয়েশন হচ্ছে, ওইটা কিন্তু কাপড়ে অত বেশি চোখে পড়ে না। তো এই সেলডম অকারিং ফল্টস হলে সেগুলো আপনার এই ম্যাচ ডায়াগ্রাম থেকে বোঝা যায়। লং আর্ম ভেরিয়েশন, যে অনেক ধরেন এখানে একটা জায়গা এরকম অনেক দূর জোরে মোটা, আবার একটু নামছে, আবার অনেকক্ষণ পরে আবার মোটা, এই ধরনের লং টার্ম ভেরিয়েশন বোঝা যায়। এক্সট্রিম থিক থিন প্লেস, ধরেন ডায়াগ্রামটা এভাবে এভাবে হঠাৎ করে এমন একটা জাম্প করছে, তার মানে কি অনেক বেশি মোটা একটা জায়গা গেছে, এই ধরেন এক্সট্রিম থিক প্লেস। বা ধরেন এরকম হঠাৎ করে নিচে নামছে, তার মানে এক্সট্রিম থিন প্লেস, এগুলো এই ডায়াগ্রাম থেকে পাওয়া যায়। র্যান্ডমলি অকারিং থিক থিন প্লেস, এই যে কন্টিনিউয়াস ওঠানামা করতেছে না, এগুলো হচ্ছে আপনার র্যান্ডমলি ঘটতেছে, কোনো এই মানে ফ্রিকোয়েন্টলি আসতেছে, এগুলোর কোনো আলাদাই নেই। কিন্তু ধরেন একটার ইয়ার্নে আপনার এই ডায়াগ্রামটা মোটামুটি স্মুথ গেছে, আর একটা ইয়ার্নে হচ্ছে বেশি ফ্লাকচুয়েশন করতেছে, ওইভাবে দুইটা ইয়ার্নের কোয়ালিটি আপনি কম্পেয়ার করতে পারবেন। স্লো চেঞ্জেস ইন দ্য মিন ভ্যালু, মাঝখানে তো একটা মিন ভ্যালু থাকে, এই মিন ভ্যালু থেকে ধরেন আস্তে 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 সরে যাচ্ছে, তো সেটাও আপনার ধরা পড়বে। পিরিয়ডিক ম্যাচ ভেরিয়েশনস ওয়েভ লেংথ লঙ্গার দ্যান 100 মিটার। আচ্ছা, আরেকটা যে ডায়াগ্রাম বলছিলাম স্পেকট্রোগ্রাম, ওইটা মেইনলি কাজে লাগে যদি আপনার পিরিয়ডিক ফল বের করতে হয়। পিরিয়ডিক ফল বলতে এরকম, যে এই জায়গাটা মোটা, এরপর একটা নির্দিষ্ট দূরত্ব গেছে সুতাটা, তারপর আবার জায়গাটা মোটা আসছে, আবার একটা নির্দিষ্ট দূরত্ব গেছে, তারপর আবার জায়গাটা মোটা আসছে, এই যে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর একই প্যাটার্নে মোটা জায়গা আসতেছে, এগুলোকে বলে পিরিয়ডিক ফল। আর এই যে নর্মালি যে সুতা এভাবে এভাবে থাকে, কোনো কন্টিনিউয়াস কোনো প্যাটার্ন নাই, এগুলো হচ্ছে র্যান্ডমলি ফ্রিকোয়েন্টলি ফল। তো এই ধরনের পিরিয়ডিক ফল যদি হয়, সেগুলো ধরার জন্য আসলে স্পেকট্রোগ্রামটা বেশি কার্যকর। কিন্তু যদি এরকম হয় যে ওয়েভ লেংথ, অর্থাৎ এই যে এই ফল্ট থেকে এই ফল্টের দূরত্ব, এই মাঝখানের দূরত্বটাকে বলে ওয়েভ লেংথ, যদি ওয়েভ লেংথ অনেক বেশি হয়, 100 মিটারের বেশি হয়, সেক্ষেত্রে স্পেকট্রোগ্রাম দিয়ে ওগুলো ধরাটা কঠিন, ওইখানে ম্যাচ ডায়াগ্রাম কাজে লাগানো যায়। আমি আবার একটু সহজভাবে বলি, এই ইভেন্ট টেস্টার থেকে ম্যাচ ডায়াগ্রাম জেনারেট করে, স্পেকট্রোগ্রাম জেনারেট করে। স্পেকট্রোগ্রামটা মেইনলি কাজে লাগে পিরিয়ডিক ফল্ট ধরার জন্য, আর ম্যাচ ডায়াগ্রামতে সব ধরনের ডাটাই থাকে, এখানে সেলডম অকারিং ফল্টসও থাকে, থিক থিন প্লেসের ডাটাও থাকে, র্যান্ডমলি অকারিং ফল্টসও থাকে, আবার পিরিয়ডিক ফল্টস থাকে। কিন্তু পিরিয়ডিক ফল্টস এর ক্ষেত্রে স্পেকট্রোগ্রামটা বেশি কার্যকর থাকে। কিন্তু যদি বেশি বড় ওয়েভলেংথ হয়, যে অনেক দূর পরে যে ফলটা রিপিট হচ্ছে, মানে যদি কাছাকাছি রিপিটেশন হয়, যে এখানে একটা ফল্ট, আবার একটু পরে যে আবার ফলটা রিপিট করছে, একটু পরে যে আবার ফলটা রিপিট, এই কাছাকাছি যদি ওয়েভলেংথ থাকে, তাইলে স্পেকট্রোগ্রাম দিয়ে ভালো ধরা যায়। কিন্তু যদি ওয়েভলেংথ অনেক বেশি হয়, সেক্ষেত্রে স্পেকট্রোগ্রাম অতটা ভালো সুবিধাজনক না, সেক্ষেত্রে ম্যাচ ডায়াগ্রামটা দিয়ে হয়তো ধরতে পারতে পারেন। আমি কি বোঝাতে পারছি? ইয়েস স্যার জি বুঝছি। স্যার। স্যার স্যার স্পেকট্রোগ্রাম কি স্যার কালারের সাথে সম্পর্কিত? না না না, ওটা স্পেকট্রোফটোমিটার। আপনারা ডাব্লিউপি তে যেটা করছেন ওটা স্পেকট্রোফটোমিটার, এটা হচ্ছে স্পেকট্রোগ্রাম।
আচ্ছা আচ্ছা আমি একটা রিপোর্ট আপনাদের একটু দেখাই দাঁড়ান। এটা হচ্ছে একটা এই ব্রেকার ড্রন স্লাইভার। ব্রেকার ড্রন থেকে বের হওয়া একটা ড্রন স্লাইভার। ওইটার ম্যাচ ডায়াগ্রামটা খেয়াল করেন। এই যে উপরের যে দুইটা ডায়াগ্রাম দেখতেছেন না, এটা হচ্ছে ম্যাচ ডায়াগ্রাম। আর নিচের যে ডায়াগ্রামটা দেখতেছেন এটা হচ্ছে স্পেক্ট্রোগ্রাম। যে স্পেক্ট্রোগ্রামে এই পজিশন একটা পিকের মতো দেখতেছেন না, এটা দেখে বোঝা যায় যে আসলে কত দূর পর পর ওয়েভলেংথ, কত দূর পর পর একটা পিরিয়ডিক ফল্ট আসতেছে। আর যদি ম্যাচ ডায়াগ্রাম থেকে পিরিয়ডিক ফল্ট ধরতে হইতো তাহলে এভাবে দেখা যেত যে এখানে হঠাৎ করে একটা জাম্প করছে, আবার কিছু দূর গেছে, আবার একটা জাম্প করছে, আবার কিছু দূর গেছে, আবার একটা জাম্প করছে, আবার কিছু দূর গেছে, আবার একটা জাম্প করছে। তো এই ধরনের প্যাটার্ন থাকলে তখন বোঝা যায় একটা পিরিয়ডিক ফল্ট আসতেছে। কিন্তু আবার বলতেছি পিরিয়ডিক ফল্টের জন্য আসলে স্পেক্ট্রোগ্রামটা বেশি সুবিধাজনক, কারণ পিরিয়ডিক ফল্ট যদি আসে এটা কোনো একটা মেশিনের রোটেটিং পার্টস এর সমস্যার জন্য আসতেছে, যেটা ঘুরে ঘুরে একই জায়গায় ফলটা ক্রিয়েট করতেছে। ওই এক্সাক্ট কোন জায়গায় ফলটা, কোন জায়গার কারণে ফলটা হচ্ছে সেটা ধরতে পারা যায় স্পেক্ট্রোগ্রাম দিয়ে। অর্থাৎ রিং ফ্রেমের ধরেন ফ্রন্ট রোলার কারণে হচ্ছে, আপনি এক্সাক্ট হিসাব করে বের করতে পারবেন। ধরেন ড্র ফ্রেমের ব্যাক রোলার কারণে হচ্ছে, এক্সাক্ট হিসাব করে বের করা যায়। ওই হিসাবের জন্য স্পেক্ট্রোগ্রামটা বেশি উপযোগী। ম্যাচ ডায়াগ্রাম থেকে হয়তো একটা আইডিয়া পাওয়া যায়, কিন্তু এক্সাক্ট জায়গাটা ধরা যায় না যে আসলে কোথা থেকে হচ্ছে। আচ্ছা, ডায়াগ্রাম দুইটা কি আলাদা চিনতে পারছেন? উপরেরটা হচ্ছে ম্যাচ ডায়াগ্রাম, নিচেরটা হচ্ছে স্পেক্ট্রোগ্রাম। আচ্ছা, এখন এই যে জিরো বরাবর একটা সাদা দাগ চলে গেছে না, এটা হচ্ছে মিন ভ্যালু। যখন আপনি প্রথম মেশিনটা রান করবেন, অর্থাৎ ম্যাটেরিয়াল দিয়ে রান করবেন, ও প্রথমে মিন ক্যাপাসিট্যান্সটা বের করে, এবং প্রথম কয়েক সেকেন্ড দেখবেন কোনো ডাটা দিচ্ছে না। প্রথম কয়েক সেকেন্ড ও ব্যয় করে হচ্ছে মিন ক্যাপাসিট্যান্স ভ্যালুটা কত সেটা বের করার জন্য। এরপর মিন ক্যাপাসিট্যান্স যখন বের হয়ে যায়, তারপরে সে হচ্ছে প্লটিং শুরু করে, ডাটাগুলো প্লট করা শুরু করে। তো এই এই জিরো থেকে দেখেন উপরে 20 গেছে, নিচে -20 আসছে। তো স্লাইভারের ক্ষেত্রে এটা +-20% রাখা হয়। আমি যদি একটা ইয়ার্নের রিপোর্ট ওপেন করি, আচ্ছা ইয়ার্নে ওরকম স্পেক্ট্রোগ্রাম হয়তো হাতের কাছে নাই। আচ্ছা থাক, আমি স্লাইড থেকে দেখাচ্ছি। আচ্ছা, the match diagram directly shows the match variation of the test material in graphical form. গ্রাফিক্যাল ফর্মে ম্যাচ ভেরিয়েশনটাকে সে প্রকাশ করতেছে। A normal diagram contains the entire information from which other test results, CV, spectrogram, IP মানে হচ্ছে imperfection, এই পয়েন্টটা পরে আসতেছে, IP এটসেট্রা ডিয়ার। অর্থাৎ ম্যাচ ডায়াগ্রামে মোটামুটি সব ডাটা ইনক্লুডেড থাকে। পরবর্তীতে এই ডাটা বিভিন্ন কলাম আকারে আলাদা আলাদা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে রিপোর্ট, এই রিপোর্টে ইউ কত, সিবি কত, সিবি এই বিভিন্ন থিক থিন প্লেস, আইপিআই, এই সবগুলা ডাটা হচ্ছে আলাদা আলাদা প্রকাশ করে। কিন্তু ওই ডায়াগ্রাম থেকে আপনি একটা বেসিক ধারণা পাবেন যে আসলে সুতার মানটা কিরকম। দ্য ভার্টিক্যাল এক্সিস শোস দ্য প্লাস অ্যান্ড মাইনাস ম্যাচ। এই যে বাম পাশে যে ভার্টিক্যাল এক্সিসটা আছে, উপরে গেলে হচ্ছে পজিটিভ, নিচে গেলে হচ্ছে নেগেটিভ, মানে উপরে গেলে মোটা, নিচে গেলে হচ্ছে চিকন। আর এই ওয়াই অ্যাক্সিস যেটা, এটা হচ্ছে আপনার টেস্টের লেন্থ। এখানে যেমন 400 মিটার আছে, মানে 400 মিটার সুতা টেস্ট করা হয়েছে। যদি 20 মিটার থাকতো, মানে 20 মিটার সুতা টেস্ট করা হতো। যেমন ধরেন এটা হচ্ছে একটা কার্ডের স্লাইভার, কার্ডিং মেশিনের স্লাইভার। এখানে 75 লেখা আছে, মানে হচ্ছে 75 মিটার টেস্ট করা হয়েছে। এটা যদি এই যে এখানে লেখা আছে টেস্ট লেন্থ 75 মিটার, দেখতেছেন? টেস্ট লেন্থ 75 মিটার। আবার যদি একটা ব্রেকার ডাউন স্লাইভার দেখি, এটা 75 করছি, এবার 50ও করা যায়। আচ্ছা, 50ও করা যায়। আপনি যদি ইয়ার্ন হয় সেক্ষেত্রে হচ্ছে 400 মিটারে করে। আর স্লাইভার বা রোভিং হলে এক এক ফ্যাক্টরি একরকম করে, কিন্তু ইয়ার্নের ক্ষেত্রে 400 মিটার এটা মোটামুটি ফিক্স থাকে। এই যে টেস্ট লেন্থ 400 মিটার, এটা ইয়ার্নের টেস্ট রিপোর্ট। ইয়ার্নের ক্ষেত্রে 400 মিটার টেস্ট করারই বেসিক প্র্যাকটিস। আর স্লাইভার বা রোভিং এর ক্ষেত্রে ভ্যারি করে, ফ্যাক্টরি ওয়াইজ কিছুটা ভ্যারি করে। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটাকে বুঝছেন? ওয়াই অ্যাক্সিস এ থাকতে হচ্ছে ম্যাচ ডেভিয়েশন, উপরে প্লাস নিচে মাইনাস। আর এক্স অ্যাক্সিস এ থাকতে হচ্ছে তোমার টেস্ট লেন্থ, কতটুকু টেস্ট করছেন সেগুলো বলছি। এই পয়েন্টটা লাগবে স্যার না। স্যার হ্যাঁ বল। হ্যাঁ, স্পেকট্রোগ্রামে একটা লাল দাগ ছিল, লাল দাগটা কিসের? ওটা হচ্ছে পিরিয়ডিক ফল্ট কত ওয়েভলেংথে আসছে, ওগুলো আমি আসবো পরে, মানে আচ্ছা স্যার। ম্যাচ ডায়াগ্রামের পরে। অর্থাৎ ওই যে এই পিরিয়ডিসিটি যে দেখাইছিলাম না, এরকম আসতেছে। এই যে একটা মোটা জায়গায় আসলো, এরপরে মনে করেন 1 মিটার পরে যে এই সেম মোটাটা রিপিট করছে,
আবার 1 মিটার পরে যে আবার সেম মোটর রিপিট করছে, তখন ওই 1 মিটার পর পর ফলটা আসতেছে না, মানে ওয়েভ লেন্থ হচ্ছে 1 মিটার। ওই 1 মিটার একটা পিক দেখাবে, ওই পিক দেখে আপনি বুঝতে পারবেন যে 1 মিটার ওয়েভ লেন্থের একটা পিরিয়ডিক ফল্ট আছে। ওগুলো আসবে না, এগুলো দেখে পরবর্তীতে হিসাব করে বের করা যায়। আমি ওটুক যাব না, কিন্তু স্পেকট্রোগ্রামের বেসিক কনসেপ্টটা যাব। ওগুলো আবার হিসাব নিকাশ করে গিয়ারিং ডায়াগ্রাম থেকে, আপনারা গিয়ারিং ডায়াগ্রাম মনে হয় সবাই মোটামুটি করছেন, পরবর্তীতে বের করা যায় আসলে কোন গিয়ারের সমস্যার কারণে এটা হচ্ছে নাকি কোন রোলারের সমস্যার কারণে এটা হচ্ছে, এটা পরে হিসাব করে বের করা যায়। আচ্ছা, কাট লেন্থ, 3 ধরনের কাট লেন্থ সাধারণত রিপোর্টে থাকে। একটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে নর্মাল ডায়াগ্রাম। নর্মাল ডায়াগ্রাম কেন বলতেছে, আপনার এখানে এই দুটোতে ইয়ার্নের এই ক্যাপাসিট্যান্স প্লেটের এখানে টোটাল 1 সেন্টিমিটার আসলে এই প্লেটটা থাকে, এই প্লেটটার দৈর্ঘ্য হয় 1 সেন্টিমিটার। এই জন্য সাধারণত 1 সেন্টিমিটার কাট লেন্থের আসলে রিপোর্ট তৈরি করে। পরবর্তীতে এরকম 1 সেন্টিমিটার যদি 100টা যোগ করে, তখন 1 মিটার কাট লেন্থের রিপোর্ট দিতে পারবে। আমি কি বুঝতে পারছি? স্যার অর্থাৎ এক বুঝি নাই সেন্টিমিটার এটা। বুঝেন নাই? আচ্ছা, এখানে ক্যাপাসিট্যান্স প্লেট দিয়ে যাওয়ার সময় তো ক্যাপাসিট্যান্স ভ্যালুটা চেঞ্জ হয়, ম্যাচ ডেভিয়েশনটা হয়। তো এই ক্যাপাসিট্যান্স প্লেটের দৈর্ঘ্যটা সাধারণত 1 সেন্টিমিটার থাকে। আচ্ছা, দাঁড়ান আমি একটা ছবি এঁকে একটু বুঝে। হ্যাঁ, ধরেন এই একটা প্লেট, এই একটা প্লেট, ঠিক আছে, এখানে একটা সুতা গেছে, এখানে একটা ইয়ার্ন হচ্ছে পাস করছে। তো ও করবে কি, এই যে ওর ক্যাপাসিট্যান্স প্লেটের কতটুকু জায়গার মধ্যে সুতাটা আছে 1 সেন্টিমিটার, ও কিন্তু এই সুতাও নিয়েও কোনো চিন্তা করবে না, এই যেটা পাস হয়ে গেল এই সুতা নিয়েও চিন্তা করবে না। ও এই দুইটা প্লেটের মধ্যেকার 1 সেন্টিমিটার সুতা নিয়ে চিন্তা করতেছে এইটার ক্যাপাসিট্যান্স ভ্যালুটা কত। ধরেন এটার ক্যাপাসিটি সি প্রপোর্শনাল টু এম, তো ধরেন এটার ম্যাস পাইছে হচ্ছে এম। তারপরে পরবর্তীতে আবার 1 সেন্টিমিটার আসবে না, এটা পাস হয়ে গেছে, আবার একটা 1 সেন্টিমিটার আসবে না, ওইটার আবার সেকেন্ড, ওইটার আবার ম্যাস বের করবে, অর্থাৎ ওইটা হবে M2 বা ক্যাপাসিট্যান্স, আসলে ক্যাপাসিট্যান্স কিন্তু আমি ম্যাস দিয়ে উদাহরণ বলতেছি। এরপরে আবার 1 সেন্টিমিটার আসবে না, ওইটা আবার ম্যাস বের করবে। তো এইভাবে করে যদি প্লটিং করে, তাহলে আমি বলতে পারবো না 1 সেন্টিমিটার পর পর ডাটাটা বসাচ্ছে। আচ্ছা, এখন এরকম 1 সেন্টিমিটার ধরেন সে 100টা জোগাড় করছে, এরকম 100টা 1 সেন্টিমিটার যদি যোগ করে, তাহলে কি 1 মিটার হবে না? 1 মিটার হবে। তো প্রথম 1 মিটারের সাথে পরের 1 মিটার যদি কম্পেয়ার করে সে হচ্ছে ডাটাটা তৈরি করে, তখন বলা হয় 1 মিটার কাট লেন্থের প্লট করছে। বিষয়টা কি বুঝছেন? তা বুঝছি। আচ্ছা, আবার যদি এভাবে আরো যোগ করে, ধরেন 1 মিটার এরকম 10টা যোগ করছে, তাহলে 10 মিটার কাট লেন্থের ডায়াগ্রাম তৈরি হবে। কিন্তু বেসিক নর্মাল ডায়াগ্রামটা হচ্ছে 1 সেন্টিমিটার, পরবর্তীতে সেটা কনভার্ট করে নেয়। বেসিক 1 সেন্টিমিটার কেন, কারণ তার প্লেটটা সাইজে 1 সেন্টিমিটার, অতএব সে সাধারণভাবেই 1 সেন্টিমিটার কাট লেন্থের ডায়াগ্রাম তৈরি করতে পারবে। পরবর্তীতে জিনিসগুলো যোগ করে করে সে হচ্ছে কনভার্ট করে নেয় 1 মিটারের কাট লেন্থ হলে কত হবে, আর হচ্ছে 10 মিটার কাট লেন্থ হলে কত হবে। তো একটা জিনিস একটু বলেন তো, যে ধরেন এই হচ্ছে একটা ইয়ার্ন, ঠিক আছে, এটার 1 সেন্টিমিটার ওজন আর এটার 1 সেন্টিমিটার ওজন আপনি কম্পেয়ার করতেছেন। ধরেন আমি একটা, ধরেন এটা হচ্ছে 1 গ্রাম, এটা হচ্ছে 2 গ্রাম, ওজনের পার্থক্য কত, 1 গ্রামের পার্থক্য, কিন্তু ম্যাস ভেরিয়েশন কি 50% হয়ে গেছে না? 50% হয়েছে। এই 1 সেন্টিমিটার ওজন ধরেন 1 গ্রাম, এই 1 সেন্টিমিটার ধরেন ওজন হচ্ছে 1 গ্রাম। তো পার্থক্য বিয়োগ করলে হয় মাত্র 1 গ্রামের পার্থক্য, কিন্তু যদি কম্পেয়ার করেন এইখানের ম্যাসের সাথে এখানের ম্যাস, অথবা এখানের ক্যাপাসিট্যান্সের সাথে এখানে ক্যাপাসিট্যান্সের পার্থক্যটা কি 50% না? তো যখন এরকম 100টা 1 সেন্টিমিটার যোগ করে আবার পরের 100টা 1 সেন্টিমিটার আপনি যোগ করবেন, তখন এই ছোটখাটো পার্থক্যগুলো কিন্তু অমিট হয়ে যায়। ধরেন এটা 1 গ্রাম বেশি, পরেরটা আবার 1 গ্রাম কম, তারপরটা 2 গ্রাম বেশি, তারপরটা 2 গ্রাম কম। তো এরকম যদি 100টা ভ্যালু আপনি যোগ করবেন, তারপর যখন 100টা ভ্যালু বের করবেন, তখন দেখা যাবে এই দুইটার মধ্যে পার্থক্য হয়তো এটা ধরেন 100 গ্রাম, এটা ধরেন 102 গ্রাম, পার্থক্য মাত্র 2 গ্রাম। তো পার্সেন্ট হিসাবে ম্যাচ ভেরিয়েশন কম হয়েছে না সেক্ষেত্রে? জি স্যার। বিষয়টাকে বুঝছেন? আমি বুঝছি যখন স্যার। ছোট ছোট কাট লেন্থে চিন্তা করতেছি, আমার ওয়েটের পার্থক্য পার্সেন্ট হিসাবে অনেক বড় লাগতেছে, যে 50% ডেভিয়েশন হয়েছে, 25% ডেভিয়েশন হয়েছে। কিন্তু এরকম 100টা ছোট জায়গা যোগ করে পরের 100টা ছোট জায়গার মধ্যে যখন আমি ম্যাচ ডেভিয়েশন কম্পেয়ার করব, তখন দেখা যায় পার্সেন্ট হিসাবে তেমন কোনো সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আসে নাই। ফলে যত আপনি বড় কাট লেন্থ নেবেন, আপনার ম্যাচ ভেরিয়েশনের যে প্লটটা সেটা তত আসলে এই সুন্দর দেখাবে, মানে হচ্ছে
দেখা যায় পার্সেন্ট হিসাবে অত বেশি ভেরিয়েশন হচ্ছে না। আমি তিনটা এই কাট লেন্থের তিনটা ছবি দেখাই, তাইলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এইটা হচ্ছে একটা 10 মিটার কাট লেন্থের ডায়াগ্রাম। 10 মিটার পর পর ও ডাটাটা বসাইছে, ফলে ডায়াগ্রামটা অনেক ছড়াই গেছে। এই একই ইয়ার্নের এটা হচ্ছে 1 মিটার কাট লেন্থের ডায়াগ্রাম। 1 মিটার পর পর ডাটা বসাইছে, ফলে ভেরিয়েশনটা অনেক মনে হচ্ছে বেশি। আর যখন 1 সেন্টিমিটার নিচে অনেক ঘন ঘন ডাটাগুলো বসছে এবং ম্যাচ ডেভিয়েশন মনে হচ্ছে অনেক বেশি, যেমন ধরুন এখানে এত বড় উঠছে, মানে 80% এই ম্যাচ ডেভিয়েশন হয়েছে। আর যদি উপরের গুলোতে আসি, ওর রেঞ্জে দেখেন +-20%, এর চেয়ে বেশি ডেভিয়েশন হয় না যদি কাট লেন্থ বড় নেন। কারণ যত আপনি বড় কাট লেন্থ নেবেন, শর্ট টার্ম ভেরিয়েশন উইল বি এভারেজ আউট ইন কেস অফ লঙ্গার কাট লেন্থ। যত আপনি লঙ্গার কাট লেন্থ দিবেন, ছোটখাটো ম্যাচ ডেভিয়েশন গুলা অমিট হয়ে যাবে, আউট হয়ে যাবে। শুধুমাত্র লং ভেরিয়েশন, যে ম্যাচ ডেভিয়েশন যদি অনেক বেশি হয়, যে 10 মিটার মধ্যে ওজন হচ্ছে 10 গ্রাম, পরের 10 মিটার ওজন হচ্ছে মনে করেন 14 গ্রাম, এই যে ডেভিয়েশনটা এইটা শুধু শো করবে। কিন্তু ছোট ছোট 1 সেন্টিমিটারের সাথে 1 সেন্টিমিটার পার্থক্য, ওই ডেভিয়েশনটা কিন্তু আর লঙ্গার কাট লেন্থে পাওয়া যাবে না, লঙ্গার কাট লেন্থে পাওয়া যাবে না। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? বুঝছি স্যার। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি হচ্ছে একটা চালের সাথে আরেকটা চালের ওজনের পার্থক্য করছেন। ধরেন ওজনের পার্থক্য হচ্ছে, ধরেন প্রথম চালের ওজন হচ্ছে 1 গ্রাম, পরের চালের ওজন হচ্ছে 3 গ্রাম। তাহলে ওজন হিসেবে পার্থক্য হচ্ছে 2 গ্রাম, কিন্তু পার্সেন্ট হিসাবে অনেক বেশি পার্থক্য হয়েছে। এরকম 100টা চালের সাথে পরের 100টা চাল আপনি যদি ওজন পার্থক্য করেন, দেখা যাবে ওজনের পার্থক্য হয়েছে 10 গ্রাম। কিন্তু ওই প্রথম 100টা চালের ওজন আর পরের 100টা চাল ওজন অনেক বড় হবে না? ধরেন প্রথম 100টা চালের ওজন হচ্ছে এই 120 গ্রাম, পরের 100টা চালের ওজন হচ্ছে 130 গ্রাম। পার্সেন্ট হিসাবে কিন্তু তখন ডেভিয়েশনটা কম দেখাবে, কম শো করবে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার, বুঝছি। আচ্ছা। আচ্ছা, যদি এরকম প্রশ্ন আসে যে এই উস্টার বলতেছি ইমেনেস টেস্টারের এই ম্যাচ ডেভিয়েশন নির্ণয়ের প্রিন্সিপাল আলোচনা করো, তাইলে হচ্ছে উত্তর এইটা, ক্যাপাসিট্যান্স ফ্লো। আর যদি এই ম্যাচ ডায়াগ্রাম বিভিন্ন কাট লেন্থের কারণে কিভাবে পরিবর্তিত হয় সেটা আলোচনা করতে গেলে আপনার রাফলি এভাবে কাট লেন্থ 1 মিটার, 1 সেন্টিমিটার, 10 মিটার কাট লেন্থ দিয়ে ছবি এঁকে জিনিস একটু বলবেন। রাফলি এভাবে সূক্ষ্ম রাখতে হবে তা না, রাফলি এঁকে দেখাবেন। আচ্ছা, এখন এটা তো আমি ডায়াগ্রাম আকারে দেখলাম যে ডায়াগ্রাম এভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার একটা ভ্যালু লাগবে যে আসলে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। সেই ভ্যালুর জন্য দুইটা প্যারামিটার শুরুতে ইউজ করা হয়, একটাকে বলে U% বা আনইভেননেস, আর একটা বলে C% বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আপনারা এই মিন ডেভিয়েশন, তারপর পার্সেন্টেজ মিন ডেভিয়েশন, এই টার্মগুলো পড়ছেন না রিসেন্টলি বা গত সেমিস্টারে? PMD নামে কোনো টার্ম পড়ছেন? PMD, পার্সেন্টেজ মিন ডেভিয়েশন। আচ্ছা আচ্ছা, আমি একটা রিপোর্ট একটু দেখাই আপনাদের। ধরেন এটা হচ্ছে আপনার কার্ড এই কার্ডিং কার্ডিং মেশিনের স্লাইভার। এখানে ডায়াগ্রাম তো আছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন U%, CBM%, দুইটা ভ্যালু আছে। এই ইউ মানে হচ্ছে আনইভেননেস, সিবিএম, এম মানে হচ্ছে ম্যাচ বুঝাইছে, অর্থাৎ ম্যাচের সিবি পার্সেন্ট কত। এই ভ্যালুগুলো যত বড় হবে আমি বুঝতে পারবো যে আমার ওই স্লাইভার বা ইয়ার্ন বা রোভিং যেটা টেস্ট করেন না কেন, সেটার ম্যাচ ভেরিয়েশন তত বেশি। এই ভ্যালুটা যত বড় হবে তার মানে ওই ডেভিয়েশনটা তত বেশি হচ্ছে। এটা একটা সংখ্যা দিয়ে প্রকাশ করলো। এখন এই দুইটার আসলে পার্থক্য কি? আনইভেনেস হচ্ছে প্রথম এটা দেওয়া হয়েছিল, মানে সিবির আগে আনইভেনেস ইউজ হইতো। Unevenness U was the first statistical value to determine evenness of Spaniards and Filamentians. কিন্তু বর্তমানে সিবিটাই বেশি প্রচলিত। U%, যদিও বা রিপোর্টে থাকে, কিন্তু দুইটার মধ্যে কম্পেয়ার করলে সিবিটা কি মানুষ এখন বেশি গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, দুইটার ফর্মুলাগত পার্থক্য আছে আসলে। ধরেন এই একটা প্লট, এই পাশে হচ্ছে ভর আছে, এই পাশে হচ্ছে টেস্ট লেন্থ আছে, তো ম্যাচ ডায়াগ্রাম, ঠিক আছে। এই মাঝখানে বরাবর হচ্ছে মিন ভ্যালুটা চলে গেছে। আর ম্যাচ ম্যাচ ভেরিয়েশনটা এই যে কার্ভ যাচ্ছে না, এভাবে করে হচ্ছে ভেরি করছে, অর্থাৎ এটা আসলে একটা ম্যাচ ডায়াগ্রাম। এখন মিন যেহেতু এটা এই একদম জিরো থেকে মিন পর্যন্ত এই যে শেডের অঞ্চলটা, অর্থাৎ অ্যাশ কালার যে অঞ্চলটা, এইটার এরিয়া ধরেন বড় হাতের A। আর এই মিনটাকে আমরা তো এক্স বার দিয়ে প্রকাশ করি,
আর ইন্ডিভিজুয়াল ডাটাটা কি এক্স আই দিয়ে প্রকাশ করি না? তো এক্স আই মাইনাস এক্স বার যদি করি তাইলে হচ্ছে সাদা অংশটা আসবে। তো এই যে পার্থক্যটা এক্স আই মাইনাস এক্স বার, এইগুলার এরিয়ার যোগফল হচ্ছে ছোট হাতের A। তাহলে ইউ পার্সেন্ট হচ্ছে এই এক্স আই মাইনাস এক্স বারের যে এরিয়াটা আছে এটার সামেশন ডিভাইড বাই এই মিনের যে অঞ্চলটা আছে সেইটার এরিয়ার সামেশন ইন্টু 100%। আবার একটু বলি, এটা হচ্ছে আমার মিন ভ্যালু। এই জিরো থেকে মিন পর্যন্ত যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে বড় হাতের A। এইটার সাপেক্ষে আমি পার্সেন্টেজ করবো। কাকে পার্সেন্টেজ করব? আমার মিন থেকে ডেভিয়েশন করছে না ডাটাগুলো, কখনো উপরে গেছে কখনো নিচে গেছে। এই ডেভিয়েশনটাকে আমরা কিভাবে বের করি? এক্স আই মাইনাস এক্স বার দিয়ে না? আমরা এক্স আই মাইনাস এক্স বার দিয়ে হচ্ছে ডেভিয়েশনটা বের করি। এই যতগুলো ডেভিয়েশন আছে, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এবার যতগুলো ডেভিয়েশন আছে এই সবগুলো ডেভিয়েশনের সাম হচ্ছে ছোট হাতের A। তো এই বড় হাতের এর সাপেক্ষে ছোট হাতের এর পার্সেন্টেজ হচ্ছে ইউ পার্সেন্ট। যদি আপনি ম্যাথমেটিক্যালি জিনিসটা প্রুফ করতে চান, আমরা কি বলছি যে এক্স আই মাইনাস এক্স বারের সামেশন, তাহলে এক্স আই মাইনাস এক্স বারের সামেশন এটা। তো এই সামেশন এখানে ধরেন বেশি হয়েছে এখানে ধরেন কম হয়েছে, আপনাকে হচ্ছে সবগুলার অ্যাভারেজটা বের করতে হবে। অর্থাৎ আপনি যখন সাম করবেন এটা হচ্ছে আপনার এই ডেভিয়েশন। যখন আপনি নাম্বার অফ ডাটা দিয়ে ভাগ দিবেন তখন হচ্ছে মিন ডেভিয়েশনটা পাবেন। এই মিন ডেভিয়েশনটাকে অ্যাভারেজ সাপেক্ষে পার্সেন্টেজ করলে আপনি ইউ পার্সেন্টেজ পাচ্ছেন। আমি কি বুঝাতে পারছি? বুঝেন নাই? আচ্ছা দাঁড়ান। আচ্ছা ধরেন এই হচ্ছে আমার প্লটটা, এই হচ্ছে আমার মিন ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক্স এক্স বার। তাহলে এই পুরাটা এরিয়া হচ্ছে আমার এ। এখন যখন আমি কোন একটা টেস্ট করতেছি আমার ম্যাথ ডায়াগ্রামটা এভাবে চেঞ্জ হচ্ছে। এই প্রত্যেকটা তো হচ্ছে একটা এক্স আই, এই যে প্রত্যেকটা ডাটা পয়েন্ট হচ্ছে আমার একটা এক্স আই। তাহলে এই যে অংশটা, এই অংশটা কি এক্স আই মাইনাস এক্স বার না? এই অংশটা কিন্তু এক্স আই মাইনাস এক্স বার। এটাও কিন্তু এক্স আই মাইনাস এক্স বার, কারণ এই রেখাটা হচ্ছে এক্স বার আর এই পয়েন্ট হচ্ছে এক্স আই। অতএব এই অংশটা কিন্তু এক্স আই মাইনাস এক্স বার। এভাবে যতগুলা ডেভিয়েশন হয়েছে সবগুলা যোগ করতে হয়, এই সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার। তাইলে এইগুলো হচ্ছে আপনার ডেভিয়েশনের যোগফল। তো এভারেজ কতটুকু ডেভিয়েশন হয়েছে এটা বের করা হবে কি, যতগুলো আপনি ডাটা নিছেন সেটা সংখ্যা দিয়ে ভাগ দিবেন। অর্থাৎ ধরেন আপনি 10টা ডাটা নিয়েছেন, 10টা ডাটা মিলে আপনার ডেভিয়েশন হয়েছে 100। তাহলে মিন ডেভিয়েশন কত? 100/10। তাইলে হচ্ছে আপনি মিন ডেভিয়েশনটা পাচ্ছেন। এই মিন ডেভিয়েশনটা আপনার এভারেজের সাপেক্ষে কত পার্সেন্ট, সেটা হচ্ছে ইউ পার্সেন্ট বা আনইভেননেস পার্সেন্টেজ। এখন কি বুঝেছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, জয় কি আছেন না চলে গেছেন? স্যার স্মল এটা কিভাবে বের করে? আচ্ছা দাঁড়ান। এই ডায়াগ্রামটাতে আসি। আচ্ছা, এই রেখাটা তো আমার এক্স বার, অর্থাৎ আমার এভারেজ ভরটা কত, এটা হচ্ছে এক্স বার। তো আপনি প্রথম যে ডাটা নিচ্ছেন ওখানে দেখলেন মোটা জায়গায় আসছে, তাহলে এক্স আই হচ্ছে এটা। তো আপনি যদি এক্স আই থেকে এক্স বার বিয়োগ দেন তাহলে এই পার্থক্যটা পাচ্ছেন, তাই না? পরেরটা মনে করেন এক্স আই নিচে আসছে, তো আপনি যদি আবার এক্স আই মাইনাস এক্স বার করেন তাহলে পরের পার্থক্যটা পাচ্ছেন। আবার ধরেন এই অংশটা, এখানে আপনার ডাটা পয়েন্ট আপনার হচ্ছে এক্স বার, তাহলে এইটা বের করার উপায় কি? আবার সেম এক্স আই মাইনাস এক্স বার। তাহলে সবগুলো এক্স আই মাইনাস এক্স বার যদি আপনি যোগ দেন তাহলে সাম অফ এক্স আই মাইনাস এক্স বার পাবেন না? অর্থাৎ এই কতটুক বিক্ষিপ্ত হয়েছে বা মিন থেকে কতটুক সরে গেছে, দূরে সরে গেছে, সেই ভ্যালুটা আপনি পেলেন। এখানে কতটুকু সরছে এখানে কতটুকু সরছে, এই সবগুলো আপনি যোগ করলেন। এতটুকু কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই এরিয়াগুলোর যোগফলই হচ্ছে ছোট হাতের A। তা আপনি যদি ধরেন এইখানে এই 5 হয়েছে এক্স আই মাইনাস এক্স বার ধরেন 5, এখানে ধরেন এই 10, এখানে ধরেন 7, এখানে ধরেন 8, এক এক জায়গায় একরকম হচ্ছে আপনার এই এক্স বার থেকে ভ্যালুটা সরে গেছে। তো আপনাকে হচ্ছে মিনটা বের করতে হবে, সবগুলো যোগ করে এই যতগুলো রিডিং নিচ্ছেন না ওই রিডিং এর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তাইলে হচ্ছে আপনি এই মিন ডেভিয়েশনটা পাবেন। এই মিন ডেভিয়েশনকে এভারেজ দিয়ে ভাগ দিলে পার্সেন্টেজ অফ মিন ডেভিয়েশন বা পিএমডি বা ওইটারই আরেকটা নাম হচ্ছে ইউ পার্সেন্ট পাওয়া যায়।
আমার ধারণা আপনারা পিএমডি টার্মটা আগে পড়ছেন, পার্সেন্টেজ অফ মিন ডেভিয়েশন, এরকম কোনো টার্ম কি আগে পড়ছেন? বা এই অংশটার ফর্মুলাটাকে আগে দেখছেন না, এই যে মিন ডেভিয়েশনের ফর্মুলা? স্যার কোইফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এটা পড়াইছিল, এটা কি একই জিনিস? কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ঠিক বলতে পারলাম না। পড়ার কথা, আমার মনে হয় মিন ডেভিয়েশন পড়ার কথা। আচ্ছা, আমি যতটুকু আলোচনা করছি এতটুকু কি বুঝছেন? মাঝখানে যিনি প্রশ্ন করলেন, আপনি কি প্রশ্ন জবাব পেয়েছেন? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইউ পার্সেন্ট। এখন যদি আপনি এই সিবি পার্সেন্ট বের করতে চান, তাহলে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা হচ্ছে, আমরা এখানে যখন মিন ডেভিয়েশন বের করছি আমরা অ্যাবসলিউট ভ্যালু নিছি, তাই না? যেমন ধরি এক্স আই মাইনাস এক্স বার করি, কখনো জিনিসটা পজিটিভ আসবে, কখনো নেগেটিভ আসবে। আপনারা ল্যাবে যে এক্স আই মাইনাস এক্স বার তো অনেক বের করছেন, কখনো পজিটিভ আসে, কখনো নেগেটিভ আসে। আমরা হোল স্কোয়ার করে ফেলতাম না? হোল স্কোয়ার করে তারপর সাম করতাম। কিন্তু ইউ পার্সেন্টের ফর্মুলা দেখেন, জিনিসটা পরম মান নেওয়া হয়েছে। অর্থাৎ যদি +7 আসে সেটাও 7, যদি -7 আসে সেটাও 7, পরম মান করে নেওয়া হয়েছে। কারণ আপনি যদি পরম মান নেন, সবগুলো যোগ করলে 0 হয়ে যাবে আলটিমেটলি। মানে আপনি ধরেন এই অংশটার সাথে এই অংশটা যোগ করবেন, তো এটা পজিটিভ, একটা ধরেন নেগেটিভ, তো যোগ করলে তো 0 হয়ে যাবে, বা 0-র কাছাকাছি কিছু একটা। সবগুলো যদি যোগ করেন আলটিমেটলি 0ই হবে। তো এই জন্য সবগুলোর অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয়। সিবি পার্সেন্টে ফর্মুলা যে চেঞ্জটা করেছে সেটা হচ্ছে হোল স্কোয়ার করে নেওয়া হয়েছে। আমরা যখন এসডি করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি, আমরা এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার করে তারপর সাম করছি, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কিন্তু সাম করি নাই। সেটাকে বুঝেছেন? আমরা ওইখানে জি হচ্ছে স্যার। অ্যাবসলিউট ভ্যালু নিয়ে তারপরে যোগ করে ওইটা হচ্ছে এন দিয়ে ভাগ দিচ্ছি। আর এখানে হচ্ছে আমরা হোল স্কোয়ার করে তারপরে যোগ করে তারপরে এন বা n-1। এই কাহিনীটা হয়তো আমরা আহ, জানেন মনে হয়, তাই না? এই অন্তত অ্যাপারেল ম্যানেজমেন্ট তো জানার কথা। এন আর n-1, যদি আমি পপুলেশন দিয়ে টেস্ট করি তখন হচ্ছে এন, যদি আমি স্যাম্পল টেস্ট করি তখন হচ্ছে n-1, আর কিছু না। আচ্ছা, তো যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতেছি, আমরা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার করে সাম করে তারপরে আমরা এন বা n-1 দিয়ে ভাগ দিচ্ছি। তারপরে সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু আবার কিন্তু এভারেজ দিয়ে আমি পার্সেন্টেজ করতেছি। এখানেও কিন্তু মিন ডেভিয়েশনটাকে এভারেজের সাপেক্ষে পার্সেন্টেজ করা হয়েছিল। দুইটা ফর্মুলা কিন্তু মোটামুটি একই, শুধু এক জায়গায় অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয়েছে, আরেক জায়গায় হচ্ছে হোল স্কোয়ার করা হয়েছে। এখন সিবিটা কেন ইউ এর চেয়ে বেটার এটা একটু বলি। মানে দুইটাই তো একই জিনিসই বোঝাচ্ছে, দুইটাই কিন্তু ম্যাথ ডেভিয়েশনটা বোঝাচ্ছে। দুইটার ভ্যালু, ইউ এর ভ্যালু বেশি হওয়া যে কথা, সিবির ভ্যালু বেশি হওয়া সেই কথা, মানে ম্যাথ ডেভিয়েশন বাড়ছে। কিন্তু ইউ এর চেয়ে সিবিটা প্রিফারেবল। এর কারণটা হচ্ছে, ধরেন আপনার কোনো একটা পার্থক্য ডেভিয়েশন হয়েছে 2, তো ইউ এর কাছে এটা কি 2, মানে ও যেহেতু অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছে, এটা কিন্তু 2-কে 2 হিসাবে ও কাউন্ট করবে। কিন্তু সিবির ফর্মুলাতে যেটা হোল স্কয়ার হয়ে যাবে, ও কিন্তু এটাকে 4 হিসেবে কাউন্ট করবে। আবার যখন কোন একটা পার্থক্য হচ্ছে 10, তো ইউ একে 10 হিসাবেই কাউন্ট করবে, কারণ ও পরম মান নিচ্ছে। -10 হোক +10 হোক, ওকে 10 হিসেবে কাউন্ট করবে। কিন্তু সিবি কিন্তু এটাকে হোল স্কয়ার করতেছে বলে 100 হিসাবে কাউন্ট করবে, তাই না? এটা কিন্তু 100 হিসাবে কাউন্ট করতেছে। এখন কোনো একটা ইয়ার্নে ধরেন অল্প ম্যাচ ভেরিয়েশন হয়েছে, ধরেন মাত্র 2 পার্থক্য। আর কোনো একটা ইয়ার্নে ধরেন এরকম 10 পার্থক্য হয়েছে, অনেক, মানে মিনের চেয়ে অনেক গুণ বেশি ডেভিয়েশন হয়েছে। কাপড়ে কোনটা আসলে বোঝা যাবে, এইটা বোঝা যাবে নাকি এইটা বোঝা যাবে? এই নিচেরটা বোঝা যাবে, কারণ এখানে ম্যাচ ডেভিয়েশন অনেক বেশি, নিচেরটা বোঝা যাবে। তো আমার তো এইটাই বেশি ভালোভাবে দেখা দরকার। তো ইউ পার্সেন্ট শর্ট ভেরিয়েশন হোক, লং ভেরিয়েশন হোক, বা বেশি ভেরিয়েশন হোক, ও সমানভাবেই জিনিসটা তুলনা করে, দুইটারই পরম মান নেয়। কিন্তু সিবি যেহেতু জিনিসটা হোল স্কয়ার খেলে ফেলতেছে, যেটা হচ্ছে লং ভেরিয়েশন বা হাই ভেরিয়েশন, ওইটাকে কিন্তু অনেক বড় সংখ্যা হয়ে যাবে। দেন ছোট ভেরিয়েশন, একজনে করছে 2 আরেকজনের 4, বেশি বড় কিন্তু হয় নাই। কিন্তু যেটা বড় ভেরিয়েশন, ওইটা একজনে করছে 10 আরেকজনে করছে 100, মানে 90 পার্থক্য করে ফেলছে। তাইলে সিবি কি এই লার্জার ডেভিয়েশনটাকে অনেক বড় ভাবে প্রকাশ করবে না? আমি যখন একটা রিপোর্ট দেখবো যে সিবি অনেক হাই, তখন কিন্তু একটা বোঝা যাবে যে আমার লার্জার ডেভিয়েশন অনেক বেশি হয়েছে, কারণ ইউ পার্সেন্ট দুইটাকেই সমানভাবে তুলনা করতেছে। কিন্তু যখন সিবি করতেছে, সে বড় ভেরিয়েশনটাকে হোল স্কয়ার করে আরো বড় বানাই ফেলে, ছোটটাকেও বড় করে, কিন্তু বড়টাকে অনেক গুণ বড় করে ফেলে। ফলে লার্জার ডেভিয়েশনটা আমি সহজে ধরতে পারি। As the mathematical representation shows, the larger deviations from the mean value are much more intensively taken into consideration. যেহেতু আমি স্কোয়ার করে ফেলতেছি, এক্স আই মাইনাস এক্স বারের ভ্যালু যদি 10 আসে, সেটা সিবি কাউন্ট করতেছে 100, আর ইউ কাউন্ট করছে কিন্তু 10।
অর্থাৎ লার্জার ডেভিয়েশনটাকে যে বড়ভাবে শো করে সেটাই কিন্তু আমার বেশি কাজে লাগবে, কারণ কাপড়ে ওইটাই বেশি বোঝা যাবে। ছোটখাটো ভেরিয়েশন কিন্তু কাপড়ে অত বোঝা যায় না। The CV is preferred to you in modern statistics. CV can be determined extremely accurate by electronic means, whereas the calculation of U is based on approximate method. সিভিটা অনেক বেশি অ্যাকুরেটলি আপনি মেজার করতে পারবেন। আমি কি বোঝাতে পারছি? যদি এরকম প্রশ্ন আসে ইউ সিভির ডিফাইন করতে এবং কেন সিভি ইউ এর চেয়ে প্রিফারেবল, এটা ব্যাখ্যা করতে পারবেন? জি স্যার। এক্ষেত্রে কি স্যার এই যে সূত্র টুত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে নাকি নর্মাল ভাষায় ব্যাখ্যা করলেই একটু হবে? জোরে বলেন। সেই ক্ষেত্রে কি স্যার এই সূত্র দিয়ে এইভাবে ব্যাখ্যা করতে হবে নাকি নর্মাল ভাষা দিয়ে ব্যাখ্যা করলেই হবে? দুইভাবে করতে হবে। আর একটা জিনিস একটু চেষ্টা করেন, দাঁড়ান, অন্তত এই যে উপরে একটা ছবি, যে ছবিটা দেখালাম না, এখানে তো দুইটা ছবি আছে, একটা ছবি তো অন্তত দেখানো। এই ছবিটা অন্তত একটু দেখান যে এক্স আই আর এক্স বার বলতে আপনি কি বোঝাচ্ছেন, ওইটা এই ছবিটা বোঝা যায়। এক্স আই মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুস অফ দ্য ম্যাথ, অর্থাৎ প্রত্যেকটা, এখানে একটা এক্স আই, এখানে একটা এক্স আই, এখানে একটা এক্স আই। আর এক্স বার হচ্ছে আমার এই সবগুলোর গড়। এক্স আই মানে এক্স বার বলতে কি বোঝাচ্ছে, ওইটা এই ডায়াগ্রাম থেকে বোঝা যায়। অর্থাৎ ইউসিভের যখন আপনি সংজ্ঞা দিতে যাবেন, সংজ্ঞা দিতে গেলে কিন্তু আপনার ফর্মুলাটা দিতে হবে। ফর্মুলাতে যখন এক্স আই মাইনাস এক্স বার অথবা ছোট হাতের বড় হাতের বসাতে যাবেন, তখনই এই ডায়াগ্রামটা আপনার লাগবে। মানে শুধু প্রশ্নটাতে এরকম আসবে না, হোয়াই সিভি ইজ প্রিফারেবল টু ইউ, সেটা এরকম আসবে যে ইউ সিভি ডিফাইন করো এবং হচ্ছে এটা কেন সিভি প্রিফারেবল বর্তমানে সেটা ব্যাখ্যা করো, এভাবে আসবে যদি আসে। বিষয়টাকে বুঝেছেন? আচ্ছা স্যার, আরেকটা জিনিস মাথায় আসছিল যে সিভি হ্যাঁ পার্সেন্টেজে তো আমরা ওই ভ্যারিয়েশনের মানে এক্স আই মাইনাস এক্স বার কে স্কোয়ার করে যোগ করে পরে মানে এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে পরে রুট করে ফেলি। হুম। সো স্যার তাহলে কি মানে খুব বেশি ভ্যারিয়েশন আসবে, মানে হ্যাঁ খুব বেশি ভ্যারিয়েশন ডিফারেন্স আসবে। আসবে আপনি ইউ আর আপনি যে সিভির কোনো একটা মধ্যে? আপনি যে কোনো একটা ডাটা নিয়ে করলে জিনিসটা ধরা পড়বে। ধরেন, আচ্ছা দাঁড়ান, এটা নিজে করলেও আর কিন্তু ধরা পড়বে। সেটা হচ্ছে, দাঁড়ান, ধরেন আমার এই এক্স আই মাইনাস এক্স বার, এটার সামেশন হচ্ছে 10। ঠিক আছে, এক্স আই মাইনাস এক্স বার এটার সামেশন হচ্ছে 10। এখানে কিন্তু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার করার পর তারপর সাম করতেছে। ওইখানে ধরেন 2+4+6 এভাবে হচ্ছে 10 হয়েছে। ধরেন 2+4+2+2 এভাবে 10 হয়েছে। আর এখানে আপনি যোগ করবেন কি, 4+4+36 এভাবে যোগ করবেন না? জি স্যার, বুঝতে পারছি এখন। বুঝতে পারছেন? ওইখানে কিন্তু হুম আপনি হুম। এক্স আই মাইনাস এক্স বার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে হোল স্কোয়ার করতেছেন। অর্থাৎ জি ধরেন স্যার। আপনার এক্স আই মাইনাস এক্স বার আসছে, একটা আসছে 2, একটা আসছে -6, একটা আসছে ধরেন এই 4, এরকম আসছে। তো ইউ পার্সেন্টের সময় কি, এটা 2, এটা 6, এটা 4, যোগ করলে কত হয় 12। আর যখন সিবি পার্সেন্ট হিসাব করতেছি তখন কিন্তু এইটা হয়ে যাবে 4, এটা হুম হয়ে যাবে 36, এটা হয়ে যাবে 16, তারপরে যে আপনি যোগ করবেন। জি স্যার, বুঝছি। বুঝছেন? ফলে অনেক পার্থক্য হবে। স্যার এখানে মডুলাস নিলে -6 কেন আসবে? -6 কি আনছিলাম নাকি? না না, প্রমাণ করার পর তো আসবে না। মানে আমি যোগ করে তো 12ই বলছি। আচ্ছা বুঝেন নাই, 2 -6 লিখছিলাম, তারপর হচ্ছে 4 লিখছিলাম, তা আমি যোগ করে তো 12ই বলতেছি। মানে মডুলাস করার পর কি আসবে, এটা 2 হবে, এটা 6 হবে, এটা 4 হবে, যোগ করলে 12 হবে। তাই তো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার যে মডুলাস, সেটা 12 হবে। জি নাকি জবাবটা বুঝতে পেরেছি। পেয়েছেন? জি জি। আচ্ছা, আর ওইখানে কিন্তু এটা হবে 4, 36, 16 হোল স্কয়ার করার পরে। আচ্ছা, যদি আমি একটা রিপোর্ট দেখি, ধরেন আমি একটা ইয়ার্নের রিপোর্টই বের করি। এখানে দেখেন এই যে ইউ আছে, সিভিএস, অলওয়েজ ইউ এর চেয়ে কিন্তু সিভি বড় আসবে। এই দেখেন 10টার ইউ এর এভারেজ হচ্ছে 7.93, সিভির এভারেজ হচ্ছে 10.04। যে কোনো রিপোর্ট আপনি, এই যে এটা হচ্ছে কম স্লাইভার, ইউ এর চেয়ে অলওয়েজ সিভি হাই থাকবে। এটা হচ্ছে ব্রেকারডাউন স্লাইভার, ইউ এর চেয়ে সিভি অলওয়েজ হাই থাকবে। এটা হচ্ছে কার্ডেড স্লাইভার, ইউ এর চেয়ে সিভিটা অলওয়েজ ইউ এর চেয়ে হায়ার থাকবে। এবং যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, সেক্ষেত্রে একটা ফর্মুলা দিয়ে জিনিসটা বের করা যায়। ইউ যত আসে ওটাকে 1.25 দিয়ে গুণ করলে সিভি পাওয়া যায়।
কিন্তু এটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে, নর্মাল ডিস্ট্রিবিউশন না থাকলে এটা কিন্তু কম বেশি হতে পারে, কারণ সাধারণত ইউকে 1.25 দিয়ে গুণ করলে সি পাওয়া যায়, কিন্তু আপনি যদি সব বসে বসে রিপোর্ট ধরে মিলাতে যান সবসময় 1.25 হয় না, এদিক ওদিক আসে। আচ্ছা, এই উস্টার স্ট্যাটিস্টিক্স পয়েন্টটা আমি একদম লাস্টে ভরবো, সেটা থাক, statistics দরকার নেই। আচ্ছা, ডেভিয়েশন রেট পয়েন্ট একটু দেখেন, আপনারা কি বুঝতেছেন? এই যে জয় তো নাই, দিব্য শাফিন, আপনারা কি বুঝতেছেন? যাই হোক। আচ্ছা, ডেভিয়েশন রেট বিষয়টা কি? ধরেন সিবি বা ইউথ হিসাবের সময় আমরা কিন্তু এই প্রত্যেকটা ম্যাচ ডেভিয়েশনকে বিবেচনায় নিয়েছি, অল্প হোক বেশি হোক সব ম্যাচ ডেভিয়েশনকে বিবেচনা নেওয়া হয়েছে। কিন্তু আমি যদি জানতে চাই যে একটা নির্দিষ্ট পরিমাণের, ধরেন 5%-এর বেশি হইলে আমি কাউন্ট করব, 5%-এর কম যদি ম্যাচ ডেভিয়েশন হয় তাহলে আমি কাউন্ট করব না। এভাবে যদি কোনো লিমিট সেট করতে যাই তখন সেটা হচ্ছে ডেভিয়েশন রেট আকারে প্রকাশ হয়। দ্য ডেভিয়েশন, অর্থাৎ আমি যদি একটু রিপোর্টটা আবার দেখাই, এই যে দাঁড়ান, এই যে এই ইউ সিবি, তারপরে ডি আর একটা পার্সেন্টেজ থাকে, এই ডি আর মানে হচ্ছে ডেভিয়েশন রেট। এইটার মানেটা হচ্ছে, আমি বলতেছি বিষয়টা কি। দ্য ডেভিয়েশন রেট ওয়াজ ডেভেলপড ইন জাপান বাই দ্য জাপান স্পিনার্স, এটা হচ্ছে জাপান আবিষ্কৃত হয়েছে এবং এশিয়া মহাদেশে বেশি এটা প্রচলিত। ডিআর ডেসক্রাইবস হোয়াট রেট ইন পার্সেন্ট ডিফাইন ম্যাচ ডেভিয়েশন ইন পার্সেন্ট এক্সিডস অর ফলস বিলো এ সার্টেন লিমিট। ধরেন এই হচ্ছে আমার একটা ম্যাচ ডায়াগ্রাম, এই জিরো যেটা এটা হচ্ছে আমার মিন ভ্যালু, আর এই ডায়াগ্রামটা এভাবে ওঠানামা করতেছে। এখন আমি লিমিট সেট করে দিছি +-5%, অর্থাৎ দেখেন এটা আস্তে আস্তে উঠতেছে, এই যে 5% হচ্ছে এখানে, এই 5%-কে ক্রস করছে হচ্ছে এতটুকু জায়গা ক্রস করছে, এবং আমি লেংথ বলে দিছি 1.5 মিটার কাট লেংথ। তো এতটুকু জায়গা ক্রস করছে না, এইটার দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে L1। তারপরে ম্যাচটা নিচে নামতেছে নিচে নামতেছে, নিচে নেমে এই -5-কে আবার ক্রস করে ফেলছে, এই -5-কে যে ক্রস করছে অতটুকু জায়গার দৈর্ঘ্য মনে করেন L2। আবার উপরে উঠছে, এ +5% ক্রস করছে, এতটুকু জায়গার দৈর্ঘ্য হচ্ছে L3। তো করবো কি, এই যে 5% লিমিটকে ক্রস করছে এই সবগুলো দৈর্ঘ্য যোগ করব, L1 যোগ করব, L2 যোগ করব, L3 যোগ করবো, সবগুলো যোগ করে টোটাল টেস্ট করছি আমি হচ্ছে বড় হাতের এল টোটাল। এই টোটাল যতটুকু টেস্ট হয়েছে তার সাপেক্ষে এই 5% ডেভিয়েশন ওয়ালা জায়গাগুলোর সামেশন কত পার্সেন্ট, সেটা হচ্ছে আমার ডেভিয়েশন রেট। আবার একটু বলি, সিবি পার্সেন্ট এবং ইউ পার্সেন্ট হিসাব করার সময় প্রতিটা ম্যাচ ডেভিয়েশন হিসাবে নেওয়া হয়েছে, অর্থাৎ জিরো থেকে একটু যদি উপরে বা নিচে মুভ করে থাকে সেটাই কিন্তু xi-x বারে চলে আসছে। ধরেন একটু সামান্য একটু উঠছে, এটাও কিন্তু xi-x বারে আসবে, সামান্য একটু নামছে, এটাও কিন্তু xi-x বারে আসছে। কিন্তু ডেভিয়েশন রেটের সময় আমি বলবো যে আমার ছোটখাটো ডেভিয়েশন দরকার নেই, আমার 5%-এর চেয়ে যদি বেশি ম্যাচ ইনক্রিজ করে অথবা -5%-এর চেয়েও যদি কম এই ম্যাচ নেমে যায়, সেক্ষেত্রে ওই অংশটাই আমি শুধু বিবেচনায় নেব। এভাবে লিমিট সেট করে যাবেন যে +-5%, ও তখন এই যে +-5%-কে অতিক্রম করছে এরকম জায়গাগুলোর দৈর্ঘ্য মাপবে। ধরেন +5% ক্রস করছে L1, এখানে করছে L3, আবার -5% ক্রস করছে L2, এই তিনটা যোগ করবে, যোগ করার পরে টোটাল যতটুকু টেস্ট করছেন না ওইটার সাপেক্ষে পার্সেন্টেজ প্রকাশ করবে, সামেশন অফ LI ডিভাইড বাই L টোটাল ইন্টু 100%। এটাও কিন্তু সেম, ডেভিয়েশন রেট যত বেশি হবে তত হচ্ছে খারাপ, কিন্তু ও সবগুলা ডেভিয়েশনকে বিবেচনা নিচ্ছে না, শুধুমাত্র আপনি যে লিমিটটা বলছেন যে এর চেয়ে বেশি বা কম হলে বিবেচনা নিতে, শুধুমাত্র ওই অংশটুকুই বিবেচনা নিচ্ছে। Dear, the total relative length in percentage of all deviations of the mass signal which surpass the limit +-x%, এই x%টা আপনি বলে দিচ্ছেন, over a total test length of L meters with the cut length of the curve being y meters। এখানে এই রিপোর্টে যদি দেখেন, রিপোর্টে দেখবেন কাট লেংথ অলওয়েজ 1.5 মিটার থাকে এবং ডেভিয়েশনটা 5% থাকে, এটাই কমন প্র্যাকটিস। সাধারণত কাট লেংথ 1.5 মিটার এবং +-5% লিমিট এটাই দেওয়া হয়। দ্য স্ট্যান্ডার্ড ডিআর ইউজড ফর ইয়ার্নস ইজ 1.5 মিটার কাট লেংথ at a +-5% লিমিট। দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ডিআর ইজ সিমিলার টু দ্যাট অফ দ্য সিবি ভ্যালুস। দুইটাই কিন্তু ম্যাচ ভেরিয়েশন প্রকাশ করতেছে। ওয়ান হ্যাজ টু টেক ইনটু কনসিডারেশন দ্যাট দ্য ডিআর ইজ বেসড অন থ্রেশহোল্ড ভ্যালুস, কিন্তু সিবিএম সবগুলাই নিচ্ছে আর ডিআর হচ্ছে শুধুমাত্র থ্রেশহোল্ডকে ক্রস করছে এরকম ভ্যালুগুলো নিচ্ছে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, আমি একটু উপরে যাচ্ছি আবার।
প্রথমে আমি 2 পেজ পড়াই নাই, ওই 2 পেজ একটু যাচ্ছি। আচ্ছা, একদম U0 CV0 এরকম ইয়ার্ন বানানো কি সম্ভব? অনেকগুলো কারণেই কিন্তু এটা সম্ভব না। একটা হচ্ছে, আপনি যে ফাইবার নিয়ে কাজ করতেছেন, ধর কটন ফাইবারের ইনহারেন্ট কিছু ডেভিয়েশন আছে, অর্থাৎ কটন ফাইবারটা সব জায়গায় কিন্তু সমান পুরু না। এটা একটা সমস্যা। যদি কটন ফাইবারগুলো সমান পুরুত্বের হইতো, তাইলে বিষয়টা সুবিধাজনক হইতো। কারণ আমি যখন একটা ইয়ার্ন বানাবো, ধরেন এই একটা ইয়ার্ন, এই ইয়ার্নে আমার ফাইবারগুলো এভাবে হচ্ছে বসানো থাকে, ক্রস সেকশনে এভাবে বসানো থাকে। তো যদি এই জায়গার মধ্যে 100টা ফাইবার থাকে, আবার পরের জায়গাটার মধ্যে 100টা ফাইবার থাকে, তারপরের জায়গাটার মধ্যে 100টা ফাইবার থাকে, এবং প্রত্যেকখানে 100টা ফাইবার ওজন যদি সমান হয়, একমাত্র শুধু তখনই এই সেম ভরের ইয়ার্ন বানানো সম্ভব, অর্থাৎ পুরাটা ইয়ার্নের দৈর্ঘ্য জুড়ে একই রকম ভর। কিন্তু যে ফাইবার দিয়ে আমরা সুতাটা বানাচ্ছি, ওই ফাইবারগুলো নিজেরাই কিন্তু এক একটা এক এক ভরের। এই ফাইবারটার ভর এই ফাইবারটার ভর মেলে না, আবার এই ফাইবারটার এই জায়গার ভরের সাথে ওই জায়গার ভর আবার মেলে না। অতএব একদম U0 এবং CV0 এরকম ইয়ার্ন বানানো কিন্তু পসিবল না। আবার আপনি যে মেশিন দিয়ে পরিচালনা করতেছেন, ব্লোরুম, কার্ডিং, ড্রফেম, এই সকল মেশিনে কিন্তু কখনো সিঙ্গেল সিঙ্গেল ফাইবার ধরে ধরে কন্ট্রোল করা হয় না। যেমন ধরুন ব্লোরুম, বাতাসে একসাথে অনেকগুলো ফাইবার মুভ করতেছে, বিটার কি করতেছে, অনেকগুলো ফাইবারকে একসাথে বিটিং করতেছে। কার্ডিং, একসাথে কিন্তু অনেকগুলো ফাইবারকে আপনার কার্ডিং করতেছে। ড্রফেম কিন্তু একসাথে সবগুলো ফাইবারকে ড্রয়িং করতেছে। কোনো সিঙ্গেল সিঙ্গেল ফাইবার ধরে ধরে কিন্তু প্রসেসিং করা হয় না। ফলে ওইখানেও কিন্তু এত সূক্ষ্ম কন্ট্রোল করা সম্ভব হয় না। ফলে ম্যাচ ডেভিয়েশন কিছু না কিছু থাকবেই। একদম সিলিন্ড্রিক্যাল পাইপের মতো ইয়ার্ন হবে না। সম্ভব যদি আপনি ম্যানমেড ফাইবার দিয়ে একদম ফিলামেন্ট তৈরি করেন, তাইলে সম্ভব। কিন্তু স্টেবল ফাইবার দিয়ে, অর্থাৎ ছোট ছোট কাট লেন্থের ছোট ছোট দৈর্ঘ্যের ফাইবার দিয়ে এই স্পিনিং সিস্টেমে এভাবে একদম সমান পুরুত্বের ইয়ার্ন তৈরি করা সম্ভব না। কিন্তু যদি আপনার মেশিন সব ঠিক থাকে, তাহলে তো বলা যায় যে আপনি ম্যাচ ডেভিয়েশন কমিয়ে আনতে পারবেন। ধরেন আপনার ড্রফেমের এই সেটিং ঠিক নাই, রোলার টু রোলার ডিস্টেন্স ঠিক নাই, এই রোলার থেকে এই রোলার ডিস্টেন্স ঠিক নাই, তখন কিন্তু ম্যাচ ডেভিয়েশন আরো বাড়বে। তো আপনি যদি সবগুলা প্যারামিটার, মেশিন যতগুলা মেশিন আছে সবগুলা সবচেয়ে ভালো কন্ডিশনে চালাইছেন, মানে অপটিমাম সেটিং দিয়ে চালাইছেন, কোনো ভুল করেন নাই, তারপরেও তো একটা ন্যূনতম ম্যাচ ডেভিয়েশন থাকবে। একদম জিরো তো হবে না। ওই ন্যূনতম সিবি পার্সেন্টটাকে বলা হয় লিমিটিং ইরেগুলারিটি। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? আপনার হাতে যেগুলো আছে, অর্থাৎ মেশিনের সেটিং প্যারামিটার সবকিছু ঠিক থাকার পরও ইয়ার্নে একটা ন্যূনতম ম্যাচ ডেভিয়েশন থাকে। ওই ন্যূনতম যে সিবি পার্সেন্ট, ওইটাকে বলা হয় লিমিটিং ইরেগুলারিটি। একটু পড়ি। The basic requirements to produce a even yarns would be a constant number of fibers each having the same fineness. সবগুলা ফাইবারের ফাইননেস সেম, এরকম ফাইবার দিয়ে যদি ইয়ার্ন তৈরি করেন এবং সেই ইয়ার্নের প্রত্যেকটা ক্রস সেকশনে যদি কনস্ট্যান্ট সমান সংখ্যক ফাইবার থাকে, তাহলেই কেবলমাত্র ইভেন ইয়ার্ন তৈরি করা সম্ভব। This would mean that practically in every case the end of one single fiber would have to connect with the beginning of the following fiber. ধরেন এই একটা ইয়ার্ন, আপনার এখানে একটা ফাইবার, পরের ফাইবারটা কিন্তু ঠিক এই জায়গায় শুরু হতে হবে, তারপরের ফাইবারটাকে ঠিক এই জায়গায় শুরু হতে হবে, তারপরের ফাইবারটা ঠিক এই জায়গায় শুরু হতে হবে, তাহলে হচ্ছে ইভেনিয়ান হবে। কিন্তু বাস্তবে কি হয়, এখানে একটা ফাইবার, এখান থেকে আরেকটা ফাইবার এসে, এখানে আবার একটা ফাইবার, এখানে আবার আরেকটা, কারণ সবগুলো ফাইবার লেন্থ সমান না, একটা একটা ওভারল্যাপ করে। ফলে এই জিনিসটা কখনোই প্র্যাকটিক্যালি সম্ভব না। স্টেবল ফাইবার দিয়ে স্পিনিং এর সময় এই বিষয়টা কখনোই সম্ভব না। This would mean that practically in every case the end of one single fiber would have to connect with the beginning of the following fiber. অর্থাৎ একটা ফাইবারের শেষ হবে, আরেকটা ফাইবার শুরু হতে হবে। No available spinning process is in a position to produce such assemblies. কিন্তু বর্তমানে যতগুলো স্পিনিং প্রসেস আছে, কোনোটাই এরকম গোছানো অ্যাসেম্বলি করতে পারবে না। In spinning process the fibers overlap each other and result even under the best condition. অর্থাৎ সবগুলা মেশিন যদি ঠিকভাবেও চালান, তারপরও ইন স্প্যান ম্যাটেরিয়াল হুইচ হ্যাজ এ সার্টেন মিনিমাম ইরেগুলারিটি, একটা ন্যূনতম ইরেগুলারিটি থাকবেই, একটা ন্যূনতম ম্যাচ ডেভিয়েশন থাকবেই। উইথ দ্য ন্যাচারাল ফাইবার্স ইন কন্ট্রাস্ট টু দ্য সিনথেটিক স্টেবল ফাইবার দেয়ার ইজ অ্যান এডিশনাল ইরেগুলারিটি। যদি সিনথেটিক ফাইবার দিয়ে করতেন, তাইলে এটাকে তুলনামূলক কমানো যেত, কারণ সিনথেটিক ফাইবারগুলো সবগুলোর ফাইননেস আপনি সেম রাখতে পারবেন। যে সবগুলো আপনি 1.2 ডেনিয়ার দিয়ে বানাইছেন, সব ফাইবার 1.2 ডেনিয়ার। কিন্তু যদি ন্যাচারাল ফাইবার হয়, এটাও আপনি পারবেন না, কারণ যেহেতু এটা ন্যাচারালি হয়েছে, গাছে হয়েছে বা যেখানে হয়েছে, সেখানে কিন্তু একটা ফাইবারের থিকনেস আর একটা ফাইবার থিকনেসের সাথে মিলে না।
ফলে একটা এডিশনাল ইরেগুলারিটি যোগ হয় যখন আপনি সিনথেটিক ফাইবার দিয়ে কাজ করবেন, বিকজ দ্য সিঙ্গেল ফাইবার themselves have differences in their fiber cross sectional size, কারণ প্রত্যেকটা সিঙ্গেল ফাইবার আবার ক্রস সেকশন গতভাবে আলাদা। আচ্ছা, তো বিভিন্ন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট বা গবেষক এটা নিয়ে কাজ করে একটা ফর্মুলা দাঁড় করাইছে যে সবকিছু ঠিক থাকার পরও লিমিটিং ন্যূনতম সিবি কত হইতে হবে, সেটা ফর্মুলাটা হচ্ছে এইটা, 100-কে √n দিয়ে ভাগ দিছে। এখানে এনটা হচ্ছে ক্রস সেকশনে কতগুলা ফাইবার আছে, এনটা হচ্ছে ক্রস সেকশনে কতগুলো ফাইবার আছে। আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দাঁড়ান। ধরেন এই একটা ইয়ার্ন, ঠিক আছে, এই একটা ইয়ার্ন, এটার ক্রস সেকশনে এখানে একটা ফাইবার আছে, এখানে একটা ফাইবার আছে, এখানে একটা ফাইবার আছে, এভাবে করতে করতে আপনি ধরেন ক্রস সেকশনে টোটাল 130টা ফাইবার আছে, মানে 130টা ফাইবার আছে। তাহলে এই এন হচ্ছে 130। যদি ক্রস সেকশন 100টা ফাইবার থাকে তাহলে এন হচ্ছে 100। n is the mean number of fibers in the yarn cross section. Usually at least 100 fibers are required in yarn cross section. সাধারণত বলা হয় যে ন্যূনতম 30টা থাকলে হয়, কিন্তু 100টার উপরে থাকে সাধারণত। ক্রস সেকশনে সাধারণত 100টার উপরে ফাইবার থাকে, কারণ যত ফাইবার কম হবে তত আপনার ইয়ানটা দুর্বল হবে, ইয়ানটা ছিঁড়ে যাবে। যদি এই সিবি না বের করে আপনি লিমিটিং ইউ% বের করতে চান, তখন ফর্মুলাতে 1 এর পরিবর্তে আপনাকে 0.8 দিতে হবে, কারণ ইউ এর ভ্যালু কিন্তু সিবি এর চেয়ে কম হয়। আচ্ছা, এখন এই যে ক্রস সেকশনে ফাইবার কয়টা, এটা বের করার একটা সহজ ফর্মুলা আছে। আপনি তো ইয়ার্ন থেকে ফাইবার ধরে ধরে বের করে গুনতে পারবেন না, এটা সহজে একটা ফর্মুলা দিয়ে বের করা যায়। সেটা হচ্ছে এখানে বড় হাতের এই যে টি, এটা হচ্ছে ধরেন আমি ইয়ার্নের কথাই বলি, ইয়ার্নের কাউন্টটা আপনি টেক্সে রাখবেন। ধরেন আপনার ইয়ার্নের কাউন্ট হচ্ছে 30 টেক্স, ঠিক আছে, ইয়ার্নের কাউন্ট হচ্ছে ধরেন 30 টেক্স। আর যে ফাইবার দিয়ে আপনি ইয়ার্নটা তৈরি করছেন ওইটা ধরেন হচ্ছে আপনার এই ধরেন 5 টেক্স, বা আরো কম হবে, আমি 5 দিয়ে বললাম। তাহলে ভাগ দিলে কত হয়? 6 হয় না? তার মানে আপনার ওই ইয়ার্নের ক্রস সেকশনে 6টা ফাইবার থাকবে। কোন ইয়ার্নের ক্রস সেকশনে কয়টা ফাইবার আছে এটা বের করার হচ্ছে আপনি ইয়ার্নের কাউন্টটাকে টেক্সে নেবেন আর ফাইবারের কাউন্টটাকে টেক্সে নেবেন, তারপর ইয়ার্নের কাউন্টটাকে ফাইবার কাউন্ট দিয়ে ভাগ দিবেন, তাইলে আনসার চলে আসবে। আচ্ছা, এখানে যে টেক্স বলছে এটা এমন কোনো না যে টেক্সই থাকতে হবে, বিষয়টা হচ্ছে দুইটাকে আপনার একই কাউন্টে নিতে হবে। ধরেন এটাও আপনি ডেনিয়ার নিচ্ছেন, এটাও ডেনিয়ার নিচ্ছেন, তাহলেও চলবে। আচ্ছা, এখন ডিরেক্ট বলে হচ্ছে ইয়ার্নের কাউন্ট উপরে গেছে, ফাইবার কাউন্টার নিচে গেছে। যদি ইনডিরেক্ট মেথড হইতো তখন কিন্তু উল্টা হইতো, তখন ফাইবার উপরে যাইতো, ইয়ার্ন নিচে যাইতো। আমি কি বোঝাতে পারছি এতটুকু? আচ্ছা, না বুঝলে বলেন, যে বুঝে নাই তাহলে আমি তো করতে পারবো। স্যার টোটাল হ্যাঁ, কাউন্ট দিয়ে ইন্ডিভিজুয়াল ফাইবারের কাউন্ট দিয়ে যে স্যার ভাগ করে স্যার কয়টা ক্রস সেকশনে কয়টা ফাইবার আছে এটা স্যার বুঝি নাই। আচ্ছা, আমি এই লিমিটিং সিবিটা যখন বের করব তখন আমাকে জানতে হবে যে ক্রস সেকশনে কয়টা ফাইবার আছে, কারণ ফর্মুলাটা হচ্ছে এরকম, সিবি লিমিট ইকুয়াল টু 1/√n। এখন এখানে এন হচ্ছে ইয়ার্নের ক্রস সেকশনের নাম্বার অফ ফাইবারস। তো এটা বের করার উপায়টা কি? ধরেন আচ্ছা, ধরেন এই একটা হচ্ছে ইয়ার্ন, ঠিক আছে, এই হচ্ছে একটা ইয়ার্ন, এইটার এই কাউন্ট হচ্ছে ধরেন 30 টেক্স, 30 টেক্স। তো এখানে ভিতরে ফাইবারগুলো এভাবে বসানো আছে, এই ফাইবারগুলোর কাউন্ট মনে করেন 1 টেক্স। তাইলে এই 30 টেক্সের ইয়ার্নের ভিতরে ফাইবার বসানো যাবে কয়টা? 30টা না? 30টা। এখন বুঝতে পারছি। 30টা না? হুম তাহলে হুম। ইয়ার্নের কাউন্টটাকে আমি ফাইবারের কাউন্ট দিয়ে ভাগ দিই, তাইলে আমার আনসার চলে আসবে। যদি ফাইবারের কাউন্ট 1 টেক্স না হয়ে 2 টেক্স হইতো তাহলে আমি 15টা বসাতে পারতাম, 30কে 2 দিয়ে ভাগ দিলে হবে। এখানে বিষয়টা হচ্ছে এখানে যদিও টেক্সট লেখা আছে, আপনার মূল যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে দুইটাকে আপনি একই এককে নেবেন। ধরেন আপনি ডেনিয়ার নিচ্ছেন, দুইটাকে ডেনিয়ার নিতে হবে। ধরেন উলেন বা ওস্টেড নিচ্ছেন, দুইটাকে উলেন বা ওস্টেড নিতে হবে। কিন্তু একটা নিয়ে সাবধান থাকবেন, যদি ডিরেক্ট সিস্টেম হয় যে টেক্সট ডেনিয়ার এরকম হয়, সেক্ষেত্রে ইয়ার্নটা হবে উপরে, ফাইবারটা হবে নিচে।
কিন্তু যদি ইনডাইরেক্ট সিস্টেম হয় সেক্ষেত্রে কিন্তু ফাইবার উপর হবে, ইয়ার্ন হবে নিচে। তো যারা বোঝেন নাই তারা এই শীটের মতো করে করেন। আর আপনাকে বুঝছেন যে আমি কেন ডিরেক্ট ইনডাইরেক্ট আলাদা বলতেছি? জি স্যার, বুঝছি। কারণ ফাইবার হচ্ছে চিকন ইয়ার্নের তুলনায়। তো ইনডাইরেক্ট সিস্টেমে এই ফাইবারের ভ্যালুটাই কিন্তু বড় হবে। ইনডাইরেক্ট সিস্টেমে কিন্তু যত চিকন হয় তত ভ্যালু বড় হয়। তো ফাইবারের ভ্যালুটাই বড় হবে। তো ফাইবারের কাউন্ট হবে উপরে, ইয়ার্নের কাউন্ট হবে নিচে যদি ইনডাইরেক্ট সিস্টেমে করেন। আর ডিরেক্ট সিস্টেমে করলে যত মোটা তত বড়। তাইলে ইয়ার্নটা যেহেতু মোটা, ইয়ার্নের ভ্যালু হবে বড়, ওইটা হবে উপরে, ফাইবারটা হবে নিচে। আচ্ছা, যাদের কমপ্লেক্স লাগতেছে খুব সহজ, দুইটাকে টেক্সে নেবেন, ফাইবারের কাউন্টটাকে ইয়ানের কাউন্ট দিয়ে ভাগ দিবেন, এই সরি ইয়ানের কাউন্টটাকে ফাইবারের কাউন্ট দিয়ে ভাগ দিবেন, তাইলে হচ্ছে এই নাম্বার অফ ফাইবার চলে আসবে ক্রস সেকশনে। তারপরে এখানে এন এর জায়গায় যদি বসান তাইলে লিমিটিং ইরেগুলারিটি আসবে। আবার বলতেছি, ধরেন আপনার প্রশ্নে জি দেয়া আছে যে ফাইবারের কাউন্ট কত, ইয়ানের কাউন্ট কত, দুইটাকে একই এককে নেবেন, টেক্সে নেবেন। টেক্সে নেওয়ার পরে ইয়ানের কাউন্টটাকে ফাইবারের কাউন্ট দিয়ে ভাগ দিবেন, তাইলে এন বাড়াবে, ছোট হাতের এন, মানে নাম্বার অফ ফাইবার। সেই নাম্বার অফ ফাইবারটা এই ফর্মুলাতে বসালে লিমিটিং ইরেগুলারিটি চলে আসবে। সিভি লিমিট অর ইউ লিমিট উইল বি হায়ার ফর দ্য ফাইনাল ইয়ার্ন কাউন্ট। আচ্ছা, যদি ধরেন আমি একটা উদাহরণ দিই, এটা হচ্ছে একটা 20 কাউন্টের সুতা, এইটার সিবি দেখেন 10.04%। আর এটা হচ্ছে একটা 30 কাউন্টের সুতা, এটার সিবি দেখেন 11.34%। এটা হচ্ছে একটা 36 কাউন্টের সুতা, এটার সিবি হচ্ছে 11.62%। তাহলে যত কাউন্টটা ফাইনাল হচ্ছে আস্তে আস্তে ম্যাচ ডেভিয়েশন বাড়তেছে না? এটা কিন্তু একদম ফিক্সড জিনিস, যত আপনি চিকন সুতা বানাবেন আপনার ম্যাচ ভেরিয়েশন কিন্তু বাড়বে। কারণ একটা চিকন সুতায় ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবার এমনিতেই কম থাকে মোটা সুতার তুলনায়। ফলে একটি ফাইবার কম বা একটি ফাইবার বেশি হওয়ার কারণে ম্যাচ ডেভিয়েশন বা পার্সেন্টেজ আকারে ম্যাচ ভেরিয়েশন অনেক বেড়ে যায়। এটা যখন আমি আপনাদের ফাইননেস পড়েছিলাম তখন আলোচনা করছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যে যদি আমি একটা চিকন ইয়ান বানাই আর একটা মোটা ইয়ান বানাই, অলওয়েজ চিকন বা ফাইনার ইয়ানের ম্যাচ ভেরিয়েশন বেশি হবে। এখানে সেটাই বলছে, দ্য সিবি লিমিট অর ইউ লিমিট উইল বি হায়ার ফর দ্য ফাইনার ইয়ান কাউন্ট। অর্থাৎ যদি আপনি চিকন সুতা তৈরি করেন আপনার লিমিটিং ইরেগুলারিটি অনেক হাই হবে ফাইনাল ইয়ানের জন্য, কোর্সার ইয়ানের জন্য তুলনামূলক কম হবে। যেমন এই গ্রাফটা একটু দেখেন, এক্স এক্সিস বরাবর হচ্ছে নাম্বার অফ ফাইবার দেয়া আছে, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ইউ বা সিবি পার্সেন্ট আছে। নাম্বার অফ ফাইবার যত বাড়তেছে দেখেন ইউ আর সিবির কার্ভটা আস্তে আস্তে নামতেছে। অর্থাৎ আপনি ক্রস সেকশনে যত ফাইবার বেশি দিতে পারবেন, ক্রস সেকশনে ফাইবার কখন দিতে পারবেন, যদি আপনি ইয়ার্নটা মোটা করে বানান। যদি ইয়ার্ন আপনার মোটা হয় তখনই তো ক্রস সেকশনের নাম্বার অফ ফাইবার বেশি হবে, ফলে সেইটার লিমিটিং ইরেগুলারিটি কমতে থাকবে। এতটুকু কি বুঝেছেন? জি জি স্যার স্যার। বুঝছি। এখন আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স অফ ইরেগুলারিটি। এই যে এই চার্টে দেখেন ইউ পড়েছি সিবি পড়েছি, এই যে ইন্ডেক্স একটা ভ্যালু আছে, এটার মানে কি? ইন্ডেক্স অফ ইরেগুলারিটি। ধরেন আপনার লিমিটিং ইরেগুলারিটি অর্থাৎ সবকিছু ঠিক থাকার পরও আপনার ওই ইয়ার্নে এই সিবি হয়তো 10%, কিন্তু বাস্তবে আপনি তো জিনিসটা প্রসেস করবেন, আপনি ড্রাফটিং জন্য প্রসেস করবেন, কার্ডিং করবেন, সবখানে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না, মেশিন প্যারামিটার এদিক ওদিক হইতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাস্তবে সিবি ওই লিমিটিং ইরেগুলারিটির চেয়ে কিন্তু হাই হবে। অর্থাৎ সবকিছু ঠিক থাকার পরও লিমিটিং ইরেগুলারিটি ধরেন 10% হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু আপনি 10% বানাতে পারবেন না, তার চেয়ে বেশি সিবির সুতা তৈরি হবে। আপনি যদি পারতেন তাহলে তো আপনি একদম সাকসেসফুল ইঞ্জিনিয়ার। কিন্তু সাধারণত লিমিটিং ইরেগুলারিটি যা থাকে একদম সেরকম বানানো যায় না, কারণ ওইটা হচ্ছে একদম আইডিয়াল কেস। The actually measured irregularity is always higher than the limiting irregularity of a fiber assembly. The limiting irregularity actually represent the ideal case. মানে আপনার ড্রফেমের রোলার সেটিং, কার্ডিং এর গেজ, ব্লো রুমের বিটার আরপিএম সব পারফেক্ট, তাইলে হচ্ছে আপনি লিমিটিং ইরেগুলারিটি যেতে পারবেন। কিন্তু সব তো সবসময় পারফেক্ট থাকে না, কারণ পুরো মেশিন রানিং থাকে, কখনো ময়লা পড়তে পারে, ফ্লাই আসতে পারে, ডাস্ট আসতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, ফলে অলওয়েজ লিমিটেড চেয়ে আপনার অ্যাকচুয়াল সিবিটা হাই হয়। ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ রেফারেন্স, অর্থাৎ লিমিটিং ইরেগুলারিটিকে আপনি ধরতে পারেন আপনার রেফারেন্স। ধরেন আপনার লিমিট হচ্ছে 10%, এখন একটা ফ্যাক্টরিতে বানাইতে পারছে 11%, আর একটা ফ্যাক্টরি সিবি বানাইতে পারছে 13%, তাহলে যারা হচ্ছে লিমিটের কাছাকাছি করতে পারছে তারা বেটার পারফর্ম করছে। মানে লিমিটিং ইরেগুলারিটি হচ্ছে একটা রেফারেন্স ভ্যালু। The relationship between two values is expressed by index of irregularity. আপনার অ্যাকচুয়াল যে সিবিটা পাইছেন
ওইটাকে লিমিটিং সিভি দিয়ে যদি ভাগ দেন তাইলে হচ্ছে আই পাওয়া যায়। এই আইটাকেই বলা হয় ইন্ডেক্স অফ ইরেগুলারিটি। যদি আপনি কোনো ক্রমে লিমিটের সমান সিভি ওয়ালা ইয়ার্ন বানাই ফেলতে পারেন তাইলে আপনার আই হবে 1। আবার একইভাবে যদি ইউ লিমিটটাকে ইউ অ্যাকচুয়ালটাকে ইউ লিমিট দিয়ে ভাগ দেন তাইলেও আই পেতে পারেন, দুইটা একই। আই ইজ দ্য ইরেগুলারিটি অফ এ স্পান ম্যাটেরিয়াল ডেভিয়েটস ফ্রম দ্য আইডিয়াল কেস আই ইকুয়াল টু 1। ধরেন দুইটার মধ্যে কোনো ডেভিয়েশন আসে না, একই, তখন আইডিয়াল কেসে আই হবে 1। It also indicates how well a spinning machine is operating or whether this has become worse over a period of time. অর্থাৎ আই যত 1 এর কাছাকাছি হবে তত আপনি হচ্ছে ভালোভাবে মেশিন পরিচালনা করতে পারতেছেন, আর আই যত বড় হবে তার মানে আপনি আসলে তত খারাপভাবে মেশিন পরিচালনা করতেছেন। এই আই কিন্তু 1 এর কাছাকাছি রাখা আপনার হাতে আছে। আপনি চাইলেই মেশিন ক্লিন রেখে বা সেটিং সব বড় ঠিক মতো রেখে আপনি আইটাকে কমায় রাখতে পারবেন। এতটুকু কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটা জিনিস বলেন তো, এখানে ইন্ডেক্স 5.92 আসছে, এর মানে কি? তার মানে হচ্ছে ওই সিভি অ্যাকচুয়াল আর সিভি লিমিটের রেশিওটা হচ্ছে 5.92। রেশিও। হ্যাঁ, জি স্যার। 5.92। হুম। আবার এখানে ধরেন আসছে 6.26। মানে আমি যত এটা কমাইতে পারবো তত আসলে ভালো, অর্থাৎ মেশিন সেটিং দিয়ে আমি যত কমাইতে পারবো তত আসলে আমি বেটার পারফর্ম করছি। এইটা কিন্তু আপনার হাতে আছে। আপনি কখনোই সিভি লিমিটেড চেয়ে কম সিভি ওয়ালা বানাইতে পারবেন না, কিন্তু সিভি অ্যাকচুয়াল চাইলেই কমানো যায়। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু দেখি। এ কটন ইয়ার্ন NM10, মানে মেট্রিক কাউন্ট 10 দেয়া আছে। আচ্ছা, মেট্রিক কাউন্ট মানে কি মনে আছে? মানে 10 বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড ওয়ান না? হুম, ইনডিরেক্ট মেথড, হ্যাঁ বলেন বলেন। 1000 ইয়ার্ড। 1000 মিটার পর 1 কেজি। হ্যাঁ, 1000 মিটারে 1 কেজি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। তো এই কাউন্ট দেয়া আছে NM10 এ, হ্যাজ এ মেজার্ড অর ইফেক্টিভ ইরেগুলারিটি অফ 9.3। এই যখনই মেজার্ড বলবে বা ইফেক্টিভ বলবে, বা এখানে যদি এই ছোট করে লেখা থাকে অ্যাকচুয়াল, তার মানে হচ্ছে এটা অ্যাকচুয়াল সিভি। আপনার মেজার্ড মানে যেটা আপনি মেপে পাইছেন, এটা হচ্ছে মেজার্ড ভ্যালু 9.3। দ্য ফাইবার ফাইননেস ইজ 5.7 মাইক্রোনিয়ার। যে ফাইবার দিয়ে সুতার তৈরি করা হয়েছে তার কাউন্ট হচ্ছে 5.7 মাইক্রোনিয়ার। এখন প্রথমে বলছে লিমিটিং ইরেগুলারিটি বের করতে, তারপর ইন্ডেক্স অফ ইরেগুলারিটি বের করতে। এখন লিমিটিং ইরেগুলারিটি বের করতে হলে আপনার ফর্মুলা হচ্ছে 1/√n ইন্টু 100%। তাহলে প্রথমে আপনার এনটা বের করতে হবে। এন বের করতে হলে আপনার ইয়ানের কাউন্ট লাগবে, ফাইবারের কাউন্ট লাগবে। এখানে দুইটা জিনিসই দেয়া আছে, ইয়ানের কাউন্টও দেয়া আছে, এই মেট্রিক কাউন্ট 10, আর ফাইবারের কাউন্ট দেয়া আছে মাইক্রোনিয়ারে 5.7। তো দুইটাকে আপনার একই এককে নিতে হবে। এখানে দুইটাকে টেক্সে নেওয়া হয়েছে। প্রথমে 10 মেট্রিক কাউন্টটাকে টেক্সে নেওয়া হয়েছে, আসছে 100 টেক্স। আর ফাইবার ফাইন্ডার যেটা 5.7 মাইক্রোনিয়ার, ওইটাকেও কনভার্ট করে টেক্সে নেওয়া হয়েছে, আসছে 0.224 টেক্স। তাইলে আমার ইয়ার্নের কাউন্ট টেক্সে আছে, ফাইবার কাউন্ট টেক্সে আছে। আমি যদি ইয়ার্নের কাউন্টটাকে ফাইবার কাউন্ট দিয়ে ভাগ দিই তাইলে আমার এন চলে আসবে, এন চলে আসবে। এরপরে এই ফর্মুলা যদি বসাই তাহলে আমার সিভি লিমিট আসবে। এখানে সিভি লিমিট আসছে 4.73%। এতটুকু কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে ইন্ডেক্স অফ ইরেগুলারিটি বের করতে হবে। আমার অ্যাকচুয়াল সিভি কত? 9.3, আর লিমিটিং সিভি কত পাইলাম? 4.73। তাহলে 9.3 কে 4.73 ভাগ দিলে আমি পাইছি হচ্ছে 1.97। তার মানে আমার ইন্ডেক্স অফ ইরেগুলারিটি 1.97। এতটুকু কি বুঝেছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই, যদিও বা এটা কটন ইয়ার্ন করে দেখানো হয়েছে, বাস্তবে এখানে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে এই ফর্মুলাটা তখনই কাজ করে যদি সবগুলা ফাইবারের ফাইননেস একই হয়। অ্যাজিউমিং অল ফাইবারস ইন এ ফাইবার ম্যাটেরিয়াল অফ দ্য সেম ফাইননেস। সবগুলা ফাইবারের ফাইননেস সেম। কটনে কখনো সবগুলা ফাইবারের ফাইননেস এক হবে না, এমন হবে না সব 5.7 মাইক্রোনিয়ার। কোনটা 5.7 হবে, কোনটা 4.6 হবে, কোনটা 3.1 হবে, এরকম ভ্যারি করে। এই সব সেম ফাইননেস এটা পসিবল শুধুমাত্র ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে। ধরেন আপনি পলিস্টার ফাইবার কিনে আনছেন 1.2 টেনিয়ার, সব 1.2 টেনিয়ার হবে, কারণ স্পিনার দিয়ে বানাইছি হবে। তো এই ফর্মুলাটা আসলে অ্যাকচুয়ালি ট্রু হচ্ছে সিনথেটিক ফাইবারের জন্য। বা আপনি যদি ধরে নেন যে কটন ফাইবার দিয়ে করছেন কিন্তু কটন ফাইবারের এই মাইক্রোনিয়ার সব সেম, তাইলে পসিবল। দ্য অ্যাবাভ ফর্মুলাস আর ভ্যালিড ফর কটন, সিনথেটিক অ্যান্ড ব্লেন্ডেড ফাইবার্স বিকজ দ্য ক্রস সেকশনাল ডিফারেন্স ইজ নেগলেক্টেড। অর্থাৎ
এই যে একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবার ক্রস সেকশনের ডিফারেন্স, সেটা নেগলেক্ট করা হয়েছে। আহ, এটা যদিও বা আপনাদের সেটা নাই এবং আমার লিখতে হবে না, অ্যাকচুয়ালি যদি কটনের হিসাব করতে হতো তাহলে 100-র পরিবর্তে 106 দিতে হতো, কারণ কটনের ইনহেরেন্ট মাইক্রোনিয়ারের সিবি 35.16% হয়। তো সেক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে 106/√9, এরকম একটা ফর্মুলা দাঁড়ায়। আচ্ছা, যদিও ওইটা আলোচনা করি না, ওইটা আপনাদের মাথায় না দরকার নেই, কিন্তু জাস্ট একটু মনে রাখেন যে এটা আসলে সব ফাইবারের কনসেন্ট্রেশন যদি সেম হয় তাইলে ট্রু। কটনের ক্ষেত্রে এটা ট্রু না। যদি ধরে নেন যে হ্যাঁ সব ফাইবার হচ্ছে 5.7 মাইক্রোনিয়ার, তাইলে ট্রু। আমি কি বোঝাতে পারছি? স্যার 106-এর ব্যাপারটা তো এক্সামে আমাদের অ্যাপ্লাই করতে হবে না, না, না? আসবে না, 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 না। ঠিক আমি আছে। জিনিসটা সরল করে দিছি, যে আপনাদের যদিও বা ফর্মুলাটা সিনথেটিকের জন্য প্রযোজ্য, কটনে দিছি, কিন্তু কটনের সব ফাইবার আমি ধরে নিয়েছি 5.7 মাইক্রোনিয়ার, তাইলে এই ফর্মুলা ট্রু কটনের জন্য। কিন্তু বাস্তবে কটনের জন্য ফর্মুলা একটু চেঞ্জ আছে, উলের জন্য চেঞ্জ আছে, কটনের জন্য চেঞ্জ আছে, ব্লেন্ডের জন্য চেঞ্জ আছে। সিনথেটিকের জন্য এই ফর্মুলা একদম এক্সাক্ট এরকম, কিন্তু ওইটা অত জটিলতা আমি করতেছি না, এইটুক জানলেই হবে আপাতত। এ দুটো কি বুঝেছেন? জি স্যার। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন? আমি কি আর আগাবো নাকি একটু পরে করবো? আজ এইটুকুই থাক স্যার। জি স্যার, আচ্ছা, থাক স্যার। আজকে আর পড়ায় না স্যার। আচ্ছা, আপনাদের কি বেশি কঠিন লাগছে আজকে পড়া? অনেক কিছু বোঝার আছে তো। অনেকক্ষণ হয়ে গেছে তো স্যার, এই জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আচ্ছা স্যার, একটা জয়, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা স্যার, লিমিটিং ইরেগুলারিটি এটা কি স্যার সব ফ্যাক্ট মানে ওয়ার্ল্ডে কি এটা সেম থাকে, নাকি এটা মানে ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ভ্যারি করে? এইটা আপনার ধরেন একটা ফ্যাক্টরি 30 এনএর সুতা বানাইছে 4.6 মাইক্রোনিয়ার দিয়ে, আরেকটা ফ্যাক্টরি 30 এনএর সুতা বানাইছে কিন্তু সে হচ্ছে 5.1 মাইক দিয়ে বানাইছে, তাইলে আলাদা হবে। আচ্ছা। কিন্তু যদি একই কাউন্টের ইয়ার্ন এবং সবগুলা ফাইবার একই মাইক্রোনিয়ার ধরে থাকেন, তাহলে তো একটা ভ্যালুই আসবে। হুম হুম। ঠিক আছে, তাইলে একটা ভ্যালু আসবে, কিন্তু বাস্তবে তো এরকম হয় না। তো এইটা আপনার রিপোর্টে যেটা বললাম ডান পাশে একদম থাকে। এই যে আমি এই যেমন যখন চাকরি করতে গেছি তখন এই ইন্ডেক্স লেখা দেখে আমি প্রথমে একটু ভরকে গেছিলাম যে এরকম কোন টার্ম তো পড়ি নাই। পরে হিসাব নিকাশ করে বুঝলাম এটা আসলে ইন্ডেক্স অফ ইরেগুলারিটি, মানে যখন আসলে আমরা বইপত্রে পড়ছি তখন টার্মটা পড়ছি ইন্ডেক্স অফ ইরেগুলারিটি, কিন্তু অরিজিনাল রিপোর্টে যাই দেখি শুধু লেখা ইন্ডেক্স। পরে এটা একটু ঘাটাঘাটির পর আর কি মাথায় ঢুকছে যে এটা আসলে ওইটারই শর্টে ইন্ডেক্স লিখছে, কিন্তু জিনিস একই, ইন্ডেক্স অফ ইরেগুলারিটি শর্টে হচ্ছে ইন্ডেক্স লিখছে। এটা রিপোর্টে একদম লাস্টে থাকে, যে কোনো রিপোর্টের লাস্টের দিকে থাকে এটা। দেখেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন কি আছে? আচ্ছা, ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। জয়, কি বুঝছেন? আপনি তো কথা বলেন না এখনো। জি স্যার, আমি মাঝখানে স্যার ছিলাম না 20-30 মিনিটের মতো স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লোজ নেটওয়ার্ক ইস্যুর জন্য ছিলাম না মাঝখানে। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি।